নমস্কার। শুভ হ্যাঁ, নববর্ষের নমস্কার। শুভেচ্ছা সবাইকে। নমস্কার, শুভ কাশ্মীরের যে নববর্ষ। ঘটনাটি ঘটে গেছে ইতিমধ্যে, মঙ্গলবার বিকেলে 26 জন পর্যটকের প্রাণ গিয়েছে। এবং শুধু 26 জন পর্যটকই নয়, 26টি ফ্যামিলি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে, সদ্য বিবাহিত এক দম্পতি কাশ্মীরে গিয়েছিলেন, সেখানেই জঙ্গি হামলায় মৃত্যু হয় স্বামীর। এছাড়াও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বেশ কিছু তথ্য আমাদের সামনে এসছে, যেগুলো হলো যে প্রথমে জঙ্গিরা ওই পেহেলগাঁওতে পৌঁছে হিন্দু এবং মুসলিমকে আলাদা হতে বলেছে। তারপর তাদের পরিচয়পত্র দেখেছে, দেখার পর কিন্তু গুলি চালিয়েছে বলে একটা অভিযোগ উঠে এসছে। তো আমরা এবারে শুনে নেব আমাদের বিভিন্ন রাজনৈতিক মহল এ বিষয়ে কি বলছে। আমাদের সাথে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন কুশল মাহাতো, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা আদিত্য মদক, কমিটির সদস্য অমৃতেন্দু চ্যাটার্জি। সবাইকে নমস্কার। আমার নমস্কার। প্রথম প্রশ্ন হলো আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে ঘটনাটি ঘটেছে, এটি কি হঠাৎ করে ঘটা ঘটনা, নাকি কোনো পরিকল্পনা মাফিক ঘটনাটি ঘটেছে? কারণ সেই সময় অভিযোগ রয়েছে যে পেহেলগামে সেই সময় কোনো রকম নিরাপত্তা রক্ষী বা কোনো আর্মিরা ওখানে ছিলেন না। এটা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও, বেশ কিছু ভিডিও তথ্য অনুযায়ী এই প্রশ্নটা করছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, খবরের সবকিছু একটা এত বড় একটা ঘটনা, এটা তো হুট করে হতে পারে না। এটা পুরোপুরি পরিকল্পিতভাবে, মানে একটা পরিকল্পিত ঘটনা একটা। এটা যেখানে গোটা কাশ্মীর, যেটাকে ভূস্বর্গ বলা হয়, যেখানে কাশ্মীরের আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ও আমাদের প্রতিরক্ষা মন্ত্রী সবাই সবসময় কাশ্মীরের নিরাপত্তা নিয়ে এত বড় বড় কথা বলে। সেই ক্ষেত্রে গিয়ে একটা এত বড় টুরিস্ট স্পট, যেখানে এত লোকজন, সেই টুরিস্ট স্পটে ওই সময় একজনও মানে আমাদের সেনাকর্মী একজনও সেখানে মোতায়েন ছিলেন না। যেটা এটা সব থেকে বড় ব্যাপার এখানে। কি এটা এটা কি হওয়া সম্ভব, যেখানে গোটা কাশ্মীর, গোটা চত্বরে এত আর্মি, যারা কাশ্মীরে গেছে, পরিবারদের সবার বক্তব্য এক জায়গাতে, যে কাশ্মীরের প্রত্যেকটা পয়েন্টে এত চেকিং, কিছু থাকার পরও ওই জায়গাটা একদম পুরোপুরি জনমানব শূন্য একটা জায়গা, যেখানে এরকম ঘটনা হওয়াটা, কাশ্মীর এমন একটা এরিয়া যেখানে আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে কাশ্মীরে যেমন নিরাপত্তা আছে, তো সেক্ষেত্রে সেখানে আর্মি হিসাব মতন সেটা সাধারণ মানুষরাও জানে যে সেখানে প্রচুর পরিমাণ সেনাকর্মী মোতায়েন থাকার কথা ছিল, কিন্তু সেখানে কোনো রকম সেনাকর্মী মোতায়েন ছিল না। তো এটা পরিকল্পিত না, এটা কি বলবে, এখানে সবাই এখানে সবাই জানা আছে। আমার মতে এটা একটা প্ল্যান মাফিক ঘটনা, যেটা জঙ্গিরা তো প্ল্যান করেছিল। এখন জঙ্গিরা যদি প্ল্যান করে থাকে, তো আমাদের দেশের যারা ইন্টেলিজেন্স, যারা ডিপার্টমেন্ট যারা আছে, প্রত্যেকটা ছোট ছোট ইস্যুতে সব খবর তারা তাদের যারা যেটাকে বলে দূতের মাধ্যমে তারা সব খবর পেয়ে যায়। তারা এত বড় একটা ঘটনা যেটা ঘটে গেল, এটা কোনো রকম তারা আভাস পায়নি। এটা কি সাধারণ মানুষকে এটা বিশ্বাস করতে হবে? এটা কেন্দ্র সরকার, এটা যতই বিশ্বাস করানোর চেষ্টা করুক না কেন, এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা। যেখানে প্রধানমন্ত্রী নিজে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রত্যেকটা ইস্যুতে কাশ্মীর ইস্যুতে যেরকম তখন কংগ্রেসের সরকার কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, যেমন ভাবে কংগ্রেসের সরকারকে প্রত্যেকটা ইস্যুতে তিনি ধরতেন। তো সেই প্রকার এখন আমাদেরকেই কেন্দ্র সরকারকে ধরতে হবে, যে এগুলো কি একটা হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা। এগুলোতে প্রতিটা মৃত্যু দুঃখজনক। সেটা হিন্দুদের ক্ষেত্রে আমি নিজে হিন্দু, এটা যেটা হয়ে আছে, এটা খুব বড় একটা ঘটনা, যেটা এখানে ঘটেছে। কিন্তু সেখানে গিয়ে খালি হিন্দু যেটা আছে, ওখানকার লোকাল নিউজ চ্যানেল, সাথে কিছু কিছু আমাদের ন্যাশনাল মিডিয়াও দেখিয়েছে, ওখানে ওখানে যারা টুরিস্টদেরকে বাঁচানোর জন্য ওখানকার কিছু লোকাল লোকজন সেখানে ঝাঁপিয়ে পড়েছিল। একজন সে নিজে মুসলমান, সেই জঙ্গিদের AK-47 ধরে ঝুলে পড়েছিল, যে এরা সবাই আমাদের অতিথি, এদের উপর এরকম এদের সাথে এরকম ব্যবহার করবেন না। জঙ্গিদের কোনো ধর্ম হয় না।
জঙ্গিরা তাহলে যারা কি এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার মূল উদ্দেশ্য ছিল? দেখুন, রাজনৈতিক উদ্দেশ্য কিনা এটা হচ্ছে যারা এখানে আরো রাজনৈতিক দলের লোকেরা আছে, তারা হচ্ছে তারাও বলবে যখন, তখন শুনবো, আমি শুনে সেটা হচ্ছে আমি বলবো। কিন্তু ব্যাপার হচ্ছে এটা আগেও আমরা পুলওয়ামা অ্যাটাকের টাইমে দেখেছি। পুলওয়ামা অ্যাটাকের পরবর্তীতে যখন হচ্ছে লোকসভা ভোট হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী নিজে একজন ভরা সভাতে দাঁড়িয়ে হচ্ছে সেখানে পুলওয়ামা অ্যাটাকে শহীদ যারা হয়েছে তাদের নামে হচ্ছে ফার্স্ট টাইম ভোটারদের কাছ থেকে ভোট চেয়েছিল, যে যারা মারা গেছে সেই সব শহীদদের নামে প্রথম ভোটটা হবে কিনা। এটা প্রধানমন্ত্রীর নিজে বক্তব্য। এটা ভিডিও ক্লিপও আছে। তো সেই ক্ষেত্রে এখানে প্রধানমন্ত্রী হচ্ছে যেদিন হচ্ছে 22 তারিখের এটা ঘটনা, 22 তারিখে এটা দুপুরের পরের ঘটনা, মানে বিকেলের আগে আগের ঘটনা। তার পরবর্তীতে 23 তারিখে প্রধানমন্ত্রী আসলেন। পরবর্তী দিন প্রধানমন্ত্রী কি করলেন, বিহারের হচ্ছে ভোট প্রচারে গেলেন। একজন প্রধানমন্ত্রী যেখানে হচ্ছে দেশের এত বড় ইস্যু সেখানে ছেড়ে প্রধানমন্ত্রী বিহারে ভোট প্রচারে গেলেন। এটা কি হচ্ছে একজন প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে কি শোভা পায়? যেখানে হচ্ছে দেশের সুরক্ষা সবার আগে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই পরিমাণ গাড়ি ও যেই হেলিকপ্টার নিয়ে হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে গেছেন। আর যত সেনা জওয়ান, সেনা কর্মীরা, যত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে উপস্থিত ছিল, ওর হচ্ছে যদি 1% সেনা কর্মীরা যদি ওই দিন ওখানে উপস্থিত থাকতো, এত বড় এই ঘটনা ঘটতো না। সেই জায়গায় প্রত্যেকটা বাচ্চা, যেই যেই শিশুটি নিজের বাবাকে হারিয়েছে, যেই স্ত্রী নিজের স্বামীকে হারিয়েছে, সবাই একটি প্রশ্ন করছে যে এটা কাশ্মীরের মতন জায়গাতে, এত বড় কাশ্মীর যেখানে ভূস্বর্গ বলা হয়, যেখানে পূর্বেও বহুবার এই ঘটনা ঘটেছে, সেখানে কেন এই জায়গাতে হচ্ছে একজনও কেন বিএসএফ কর্মী সেখানে মোতায়েন করা ছিল না? কি বলবেন আদিত্য বাবু এবং অমৃতেন্দ্র বাবু এই বিষয়ে? আমি প্রথমে এই যে কাশ্মীরে এত বড় একটা ঘটনা ঘটেছে তার জন্য সত্যি মনে প্রাণে তাদের পরিবার এবং সকলের জন্য যারা দেশবাসী এখন তাদের জন্য কাঁদছে, সত্যি কথা এটা একটা বিশাল বড় ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনাটা যে পুরো পরিকল্পিত, এটা খালি কাশ্মীর হয়েছে এটা না, তার আগে যে আমাদের এই মুর্শিদাবাদে হলো সেটার সাথে কিন্তু এর একটা বিশাল বড় মানে যোগসাযোগ আছে। এটা ওখানে হয়েছে, ওখানে ওরা কার সেই যোগসাজশ আছে বলে পরিকল্পনা। মনে হচ্ছে? এক কার মিনিট, যোগসাজশ আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটা দেখেন জঙ্গিরা ওরা নিজেরাই স্বীকার করে নিয়েছে, ধর্মের নাম দিয়ে এবং হিন্দু এবং মুসলিম এই ধর্মাবলম্বী একটা বিভক্ত করেই এরা হত্যাটা করেছে। আপনারা এটা সবাই দেখেছেন। এরপরে ভিডিও বেরোয়েছে যে আমরা হিন্দুরা, মানে তাদের ভাষায় বলছে যে হিন্দুরা হচ্ছে কাফির। এটা একটা ধর্মীয় জোর জবরদস্তি আমাদের মধ্যে, একটা হিন্দু মুসলিম দেশের মধ্যে দাঙ্গা বানানোর চেষ্টা করছে। আর এটা নিয়ে রাজনীতি খেলছে তৃণমূল এখনো পর্যন্ত বলতে পারে নাই যে মুর্শিদাবাদের ঘটনায় তারা গেছিল কিনা। তারা এই যে এখন বড় বড় কথা বলে যাচ্ছে যে এটা এই ইস্যু, এখানে এই হওয়া উচিত, ওই হওয়া উচিত। এখানে একজোট হয়ে দেশের ভক্তির কথা, একটা যে দেশ ভক্তির সাথে সবাইকে একসাথে লড়ার কথা, যে এর বিরুদ্ধে আমাদের দেখুন, লড়তে লাগবে। আমাদের দেশে যেভাবে আমাদের আদিত্যবাবুকে আমার একটা একটাই প্রশ্ন, ধর্মীয় যে হচ্ছে ধর্মীয় মেরুকরণ যেখানে করা আপনি হচ্ছে, যেখানে ধর্মীয় আপনি মেরুকরণে দেশের যাওয়া উচিতই সবাইকে না। আমি কি একসাথে আমার থাকার ধর্ম কথা নিয়ে বলবো বলছেন, না? আমি যেখানে আমার সবাইকে ধর্মকে কি একসাথে বলবো না? থাকার কথা আমি বলছেন, আমার সেখানে জয় গিয়ে শ্রীরাম বলাটা কি আপনি অসুবিধা? মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে যা রিপোর্ট, মুর্শিদাবাদে প্রথম দিন যে ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা মৃত্যু, সেটা মুর্শিদাবাদ হোক, সেটা কাশ্মীর হোক, দেশের যে কোনো জায়গাতে হোক, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। না, প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কি মৃত্যু গেছিলেন? প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কি প্রত্যেকটা মৃত্যু ইসেতে হৃদয় গেছিলেন বিদারক। মুর্শিদাবাদ? সেখানে হচ্ছে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী গেছিলেন কিনা সেটা প্রশ্ন এখানে না। তবে আপনি এখানে হচ্ছে প্রধানমন্ত্রীটা কি করে প্রশ্নের মধ্যে আনতেছেন? প্রধানমন্ত্রী কি করে বুঝলেন যে মুর্শিদাবাদে প্রধানমন্ত্রী এটা নিয়ে মুর্শিদাবাদে ইজি ধরে প্রতিনিধি রাখছে? মুর্শিদাবাদে প্রতিনিধি দল, তৃণমূলের প্রতিনিধি দল সেখানে, যে সরকারের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তী দিন থেকে সেখানে পুরো এরিয়া বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে পুরোপুরি চারপাশে, তারপরে বিএসএফ থাকাকালীনও তারপরে হচ্ছে অনেক নিউজ চ্যানেলে এমন হয়েছে যেগুলো বাইরের দেশের থেকে জঙ্গিরা আচ্ছা, ঢুকে কাশ্মীরে কি এসে। এই ঘটনাটা প্রথমবার দেখলেন? কাশ্মীরে কি এর আগে ঘটনা ঘটে নাই? আগে থেকে শান্ত হয়েছে কিনা? আগের থেকে শান্ত হয়েছে কিনা? কাশ্মীরের আজকে এটা ঘটনাটা ঘটেছে, কাশ্মীরের এটা তো ঘটনা আপনাকে বলছি পুরো আপনি কি বলতে যে শান্ত হয়েছেন, মানে শান্ত হয়েছে কাশ্মীর, শান্ত হয়েছেন মানে দেশটা বলতে তো যাচ্ছেন যেটা আগে থেকে ঘটনা, আগে থেকে যেটা অনেক ডেভেলপ ঘটনা হয়েছে। ঘটেছে, ঘটনা যেটা তিনশে ঘটেছে ওটা কি হৃদয় পাড়ার বিদারক সময় না? যেটা ধমকি যে এসেছিল, 26 আপনি জন কি মানুষ, ভুলে যে যাচ্ছেন? 26 জন মেহবুবা মুফতি পরিবারের কি লোকজন, বলেছিলেন?
যে 370 26 জন হাতালে পরিবারের সেখানে লোকজন খুনের যারা মানুষ খুনের স্বজন হারা হয়েছেন, আপনারা সেই যে পার্টির 26 সাথে জন যুক্ত হয়ে 26 জন আপনারা হাত যেই দিয়ে 26 জন লড়াই স্বজন করেছেন। হারা হয়েছেন, তার পরবর্তীতে প্রধানমন্ত্রী সেই স্বজন হারা পরিবারদের সাথে দেখা না করে প্রধানমন্ত্রী বিহারে ভোট প্রচারে কেন গেল? ভোট প্রচারে কি ভোট কি মানুষের ভোটটাই কি সবার আগে? ভোটটাই কি হচ্ছে? দেখে ভোটটা কি ভোট করে না দেশের মধ্যে 370 যে 370 যখন আমাদের ধারাটা রদ করা হলো সেই সময় মহবুবা মুফতি বলেছিল এই যদি ধারা সরে যায় তাহলে কাশ্মীরে রক্ত বন্যা করবে। সেই কাশ্মীরে সেই মহবুবা মুফতি এবং তাদের সাথে আপনার ইন্ডিয়া জোট বাদ দিয়েছিলেন, সেটা কি আপনারা অস্বীকার করেন? 370 ধারা বাদ দেওয়ার পর যে রক্ত বন্যার কথা যেটা বলেছে সেটা তখন না হলে এখন তো হচ্ছে। এখন কি এটা কি তাহলে ভোট নেওয়ার জন্য, সিম্প্যাথি গেইন করার জন্য? তাহলে কি না, এটা কি ভোট নেওয়ার জন্য এটাই আমি সাধারণ বলতে চক্রান্ত? যাচ্ছি। এগুলো প্রত্যেকটাই ঘটনাই নিছক একটা, আমাদের এইভাবে ধরলে হবে না, এটা একটা বিশাল বড় ঘটনা এবং এটা দেশের এর জন্য যা যা করণীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছে। কেন যেখানে গোটা ওখানে কেন কোনো আর্মি ছিলেন না? একটা কাশ্মীরের এই মতন কথাটা জায়গায় আপনাকে ওখানে কে বললো যে আর্মি ছিল না? কাশ্মীর পুরোপুরি এখন আর্মি। হ্যাঁ, এটা আপনার কি করে জানলেন যে কাশ্মীরে সেখানে আর্মি ছিল না? যখন আপনি এখানে এসেছেন, যখন আপনি প্রতিনিধি হয়ে এসেছেন, তথ্য অনুযায়ী আমি প্রশ্নটা করছি যে যারা বলেছেন যে ওই পার্টিকুলার ওই জায়গাতে বিভিন্ন জায়গায় প্রচুর সিকিউরিটি ছিল, কিন্তু ওইটুকু পার্টিকুলার ওই জায়গাতে কোনো রকম সিকিউরিটি ছিল ওটা না একটা বলে টুরিস্ট স্পট ছিল। টুরিস্ট স্পটে যে কোনো জায়গায় একটা কি হয়, টুরিস্ট স্পট যেগুলো যেখানে যেখানে থাকে ওই জায়গাটা চারদিকে ঘেরাবন্ধন থাকলেও সেই জায়গাটা হয়তো ছিল না বা আছে বা কি সেই সেটা জায়গা ওরাই বলতে থেকে পারে, কারণ সেখানে এত বড় একটা ঘটনা ঘটছে যেহেতু। সেই জায়গা থেকে ইন্ডিয়া ইন্ডিয়া অল্প সময় অপারেশন চালিয়েছে তা কিন্তু নয়। প্রথমত হিন্দু এবং মুসলিমকে আলাদা হতে বলেছে তথ্য অনুযায়ী, তারপরে বলেছে যে হচ্ছে যারা হিন্দু তারা আলাদা হয়ে যান এবং মুসলিম তারা আলাদা হয়ে যান, এবং তারপরে পরিচয়পত্র দেখিয়েছে। পরিচয়পত্র দেখে হিন্দু চিহ্নিত করেই কিন্তু গুলিটা চালিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু অপারেশনটা চলেছে, কিন্তু দেখুন, আমি কোনো এখানে রকম একটা কথা কিন্তু বলি, মানে পরিচয়পত্র না, পরিচয়পত্র তাদেরকে জানতে চায় নাই, তাদেরকে বলছে তাদের কালাম পড়তে বলছে, যে পেরেছে তাদেরকে আলাদা করে সেইভাবে করেছে। এটা আমরা মানছি যে এখানে একটা বড় ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনাটা এটা 1 মিনিট বা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিটের ঘটনা না। এটা যেটা হয়েছে ওখানে, এটা 15 থেকে 20 মিনিট ধরে ঘটনা ঘটেছে। তো ওই টাইমের মধ্যে যে কোনো জায়গার থেকে বা যে কোনো ইয়ে থেকে যে হেলিকপ্টারে করে অমিত শাহ নিজে কালকে ওখানে ওই স্পটে গেল, তো এত আর্মিদের কাছে, এত সেনা, এত এত ইনক্রিমেন্ট, ওরা কেন সেখানে পৌঁছতে পারলো না? আমার প্রশ্ন এই জায়গাটাতে। দেখেন, আমরা এখান থেকে দূরের থেকে সেই জিনিসটা নিয়ে আমরা রাজনীতি করতে পারবো বা এগুলোই বলতে পারবো, কিন্তু এখানে কি অ্যাকচুয়াল ছিল বা কি ছিল না সেখানকার আর্মি বলতে পারবো, কারণ আমরা ওখানে পৌঁছাই নাই। আমাদের বলা না, এটা আমাদের বলা না। যারা ওখান থেকে ঘুরে এসেছে, যেই সব লোকেরা নিজেদের স্বজন হারিয়েছে, যারা হচ্ছে আমাদের বিভিন্ন যাদের যেখানে বাড়ি সেখানে তাদের যে স্বজনের দেহ নিয়ে এসে সৎকার্য করার পরে সেখানে যখন মিডিয়া গিয়েছে, এটা আমাদের প্রশ্ন না, এটা ওনাদের প্রশ্ন যে গোটা কাশ্মীরে এত সুরক্ষা থাকা সত্ত্বেও কেন ওখানে একজন হচ্ছে আমরা শিলিগুড়িতে থাকি, আমরা কি সুরক্ষিত আপনি বলতে পারবেন? শিলিগুড়িতে কি আমরা সুরক্ষিত? ওয়েস্ট বেঙ্গল কি আমরা সুরক্ষিত আপনি বলতে পারবেন? এখানে কি যে ঘটনাগুলো ঘটছে পরপর সেখানে আপনি বলতে পারেন যে এটা আমরা কাশ্মীর থেকে কি আলাদা জায়গায় আছি? আমরা তো কাশ্মীর থেকে ডুপ্লিকেট পশ্চিমবঙ্গ আমি মনে করি কাশ্মীর থেকে ডেঞ্জারাস জায়গায় আছে। দেখুন, আমরা আগুনের বারুদের উপরে বসে আছি দাদা। দেখুন, আপনারা যেই দল করেন সেই দল বহুদিন আগে হচ্ছে শূন্যে পরিণত হয়েছে। তার পরবর্তীতে আরো সাম্প্রদায়িক শূন্য আমাদের কেউ হয় নাই, পরবর্তীতে শূন্য হবে। এই সামনে আপনারা সেইভাবে আমি দেখছি তো সামনে জমি মাফিয়া থেকে বালু মাফিয়া সামনে বিধানসভা ভোট, আপনাদের যে 2026-এ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাগাবে পশ্চিমবঙ্গ থেকে। ভাগাবে কখন? আপনারা ভোট দিতে দিবেন মানুষকে, তারপর না মানুষকে কি আপনারা ভোট দিতে দেন? মানুষকে কি ভোট দিতে দেন? আপনি দেখুন, আপনি যেখানে বসে কাশ্মীরের কথা আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করছি, ওটা উত্তর দিন। আপনি হচ্ছে যেখানে বসে কাশ্মীর বললেন প্রথম থেকে যে আগের থেকে ঠান্ডা হয়েছে, যেখানে কাশ্মীর, যেখানে আপনি বললেন ঠান্ডা হয়েছে, সেই পরিমাণ কাশ্মীরে হয়নি। কাশ্মীরে এই যে কাশ্মীরের এই যে ইয়েটা আমি আপনার থ্রুতে আপনি হচ্ছে গিয়ে পারলে আপনাদের হচ্ছে সংগঠনের লোকজনদেরকে বা এদেরকে জিজ্ঞাসা করবেন কি কারণে কেন্দ্রে আপনাদের সরকার থাকা সত্ত্বেও
কি কারণে 3 বছর ধরে আর্মিতে কেন কোনো রিকোয়ারমেন্ট হয়নি? খালি 2 বছর আগে অগ্নিবীর বলে হচ্ছে, অগ্নিবীর বলে একটা, যেটাকে সিভিক সিভিক আর্মি যেটা বলা হয়, ওটা রিকোয়ারমেন্ট হয়েছে। আর্মিদের পদ কেন কমিয়ে নিয়ে এসে 1,80,000-এ কেন ঠেকানো হয়েছে? সেখানে কি মানুষ, যেখানে হচ্ছে মানুষের থেকে যেখানে জিএসটি করে করে ট্যাক্স তুলে, কি তারা মানুষ কি আপনি হয়তো ভুল এতটুকু করছেন। মানুষ প্রতিরক্ষাতে কি আমাদের যা এতটুকু বাজেট ছিল সেফটি তার থেকে এখন করে না? কয়েক গুণ না বেড়েছে। না, দেশের মানুষ প্রতিরক্ষাতে কি, আমাদের দেশের তাদের মানুষ অনেক কি গুণ এতটুকু, বেড়েছে। দেশের মানুষ কি প্রতিরক্ষাতে এতটুকু অনেক সেফটি গুণ নিতে বেড়েছে। পারে না? যেখানে আপনি আমাদের এখানে তথ্য, শিক্ষক থেকে আরম্ভ আপনি করে আপনারা তথ্য, কি দিয়েছেন? আপনারা আপনি শিক্ষক থেকে তথ্য, আরম্ভ করে সব কিছুতে আপনি কি তথ্য দিয়েছেন বার আপনি তো করে বলেন। দেখাতে পারবেন? আপনি তো না, আপনি আপনার আপনি শিক্ষক এখানে নিয়ে দুর্নীতি, আপনার চাল নিয়ে দুর্নীতি, আপনাদের পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে দুর্নীতি। শিক্ষক নিয়ে, শিক্ষক আপনাদের নিয়ে মুখে এই কথাটা মানায় না, আপনাদের এখানে মুখে আপনি কথাগুলো শিক্ষক মানায় নিয়ে না। দুর্নীতির কথা তুলছেন, শিক্ষক আপনারা নিয়ে এই দুর্নীতি। এই নিয়ে কথা বলে শিক্ষকদের যে মানায় না চাকরি, আপনাদের। আপনি আপনারা হচ্ছে, আগে আপনি আপনাদের যদি দেশে আপনি যখন প্রশ্ন পশ্চিমবঙ্গে যে করছেন, প্রশ্ন, না না, আপনি প্রশ্ন করছেন, এসএসসি প্রশ্নের দুর্নীতি উত্তর থেকে বলা যখন সমস্ত দিচ্ছি, দুর্নীতি উত্তর বলা আপনাদের নাম শুনতে হবে আছে। আপনাকে। না আপনি না, প্রশ্ন অবশ্যই করেছেন, এই শুনবো, প্রশ্নের, কিন্তু ব্যাস, আপনার কি কথা এটা মানায় যে আপনি অন্যের আপনি চাকরি এই যে নিয়ে বলছেন? আপনারা কি করছেন? আপনাদের আপনি নিজেদের শুনুন, ওটাই নেতারা তো চাকরি বলছি বিক্রি করে আপনাদের যে খাচ্ছেন। এত যে এই যে চাকরিহারাদের, যাদের, যে চাকরিহারারা যারা আর্তনাদ করছে রাস্তায় বসে, এই চাকরি হুম। বাতিলের রায় কে দিয়েছিল? রায় দিয়েছিল আপনাদের অভিজিৎ না, গঙ্গোপাধ্যায়, বিজেপি, যিনি এখন বিজেপি দিয়েছে। আপনার কি যিনি মনে হয় বিজেপি দিয়েছে? যিনি এখন না, বিজেপির মহামান্য দালাল আদালত হয়ে, কি যিনি এখন বিজেপি? বিজেপির সাংসদ হয়ে যেখানে বসে আছে, বসে আছে, উনি ওই ও, রায়টা দিয়েছিল, উনি ওই রায়টা দিয়েছিলেন, ওনার অনেকদিন আগের থেকে বিজেপির সাথে যোগসূত্র। উনি ওই রায়টা দিয়েছিলেন যাতে হচ্ছে ইনি সাংসদ ভোটে দাঁড়াতে পারেন। ওটা হচ্ছে উপর থেকে সমাধানবাবু ওনাকে কি অফার মনে করা হচ্ছে এই হয়েছিল, আপনি বিষয়ে? এই রায়টা হ্যাঁ, দিন, আপনাকে সাংসদ ভোটে দাঁড় হ্যাঁ, করানো হবে। হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক, শুনলাম বেশ কিছুক্ষণ আপনাদের সকলের মতামত। এবার আমি একটু, আমাকে বলতে বলা হয়েছে যেহেতু, সেজন্য আমি ঢুকলাম। তো দেখুন, যে ঘটনা ঘটেছে সেটা আমাদের কাছে হৃদয় বিদারক। যখন রাত্রেবেলায় দেখলাম কাজকর্ম সেরে এসে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তখন হৃদয়ে অত্যন্ত ভারাক্রান্ত হলো, এবং সেই রাতে ঘুমানোর মতন পরিস্থিতিও ছিল না। বিগত কয়েক বছর ধরে, 1-1.5 বছর ধরে দেখছিলাম যে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে কাশ্মীরে বেড়াতে যাবার। অনেক ফিজিক্যালি যারা পরিচিত এবং ডিজিটালি পরিচিত সে সমস্ত মানুষদের ডিপি ফেসবুকে দেখেছি যে কাশ্মীরের ছবিতে, কাশ্মীরের ভিডিওতে ভরে উঠছে। দেখে ভালো লাগছিল। আমরা সকলেই এই দেশের সন্তান, আমরা এই দেশের নাগরিক। যখন দেখি যে দেশের একটা দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তিময় জায়গা, সেটা ধীরে ধীরে শান্ত হচ্ছে, দেখে ভালো লাগে। কিন্তু আমাদের কোথাও কি একটা আত্মতুষ্টির জায়গা চলে এসেছিল, যার জন্য এই পেহেলগামের উপকণ্ঠে অবস্থিত যে বৈশরণ ভ্যালি, সেইখানে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, যেখানে আমরা কেন দেখলাম ঘটলো যে কি মনে সন্ত্রাসের হচ্ছে? একটা নূতনতর দিক, যেখানে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে, মানে আইডেন্টিফাই করে, এবং তাদের বিভিন্ন রকম ভাবে হেনস্থা করে, মানে তাদের বলতে গেলে আহ, মানে যৌনাঙ্গ দেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং যারা মারা গেলেন তাদের মধ্যে বেশ সকলেই হিন্দু পর্যটক ছিলেন, এবং একজন ছিলেন ওখানকার স্থানীয় আদিল বলে একজন ছেলে, যে বাঁচাতে গিয়ে মারা গেল। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উথাল পাথালময় পরিস্থিতি, আমরা সকলেই ভারাক্রান্ত। কিন্তু ঘটনা হচ্ছে যে এর দায় কার, এই প্রশ্নটা প্রথমে এসেছিল। দেখুন, জঙ্গিরা তো জঙ্গি। যেমন বেড়াল যখন মাছ চুরি করতে আসে, গৃহস্থকে রান্নাঘরটা আগলে রাখতে হয়। এবার বেড়াল কেন মাছ চুরি করলো সেটা বেড়ালের গায়ে দোষ দিলে সেটা চলে না। এবার সেই জায়গাটাকে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যদি দেখি, সেইখানে কিন্তু একটা কোথাও ল্যাবস বলে কিন্তু মনে হচ্ছে দায়িত্ববোধ। আমি এটা চক্রান্ত কিনা আমি সেটা জানি না, আমি বলতে পারবো না, এই ধরনের কোনো মন্তব্য আমি পাস করতে চাই না। কিন্তু দায়িত্বের দিক থেকে একটা ল্যাবস তো হয়েছে। যারা বেড়াতে গিয়েছিলেন তারা ওখানে কোনো সিকিউরিটি দেখতে পাননি, কিন্তু তাদের মনে একটা ভরসা ছিল যে হয়তো আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের সর্বশক্তিমান, তারা নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন। তারা, আমরা দেখেছি যে মরবার আগের মুহূর্ত পর্যন্ত তারা হাসি মুখে ভিডিও করছেন, ছবি তুলছেন, রিলস কেউ বানাচ্ছেন। এরকম ঘটনা যখন ঘটে গেল, তখন তার যে পুরনো দিকটা যদি আমরা একটু দেখে নিই, যে কিভাবে বিভিন্ন একটা ঢক্কা ডিনার চলেছে দীর্ঘদিন ধরে। যেমন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, আমি সংক্ষেপেই বলবো। যখন বিমুদ্রীকরণ ঘটেছিল, ডিমনিটাইজেশন ঘটেছিল, তখন কিন্তু আমরা শুনেছিলাম যে কাশ্মীরে যারা জঙ্গি রয়েছে তাদের অর্থের যোগান নষ্ট হয়ে গেছে, এবং তাদের কোমর ভেঙে গেছে, তারা আর উঠে দাঁড়াতে পারবে না, এরকম আমরা শুনেছিলাম। পরবর্তীতে পুলওয়ামার ঘটনা ঘটেছে, তখন বলা হয়েছিল পাকিস্তানে আমরা এয়ার স্ট্রাইক করবো, সার্জিক্যাল স্ট্রাইক করবো, সেটাও আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক। তখন বলা ছিল যে পাকিস্তান কিন্তু
একদম তাদের কোমর ভেঙে গেছে, পাকিস্তান উচিত শিক্ষা পেয়েছে, আর এরকম ঘটনা ঘটানোর সাহস পাবে না। এরকম আমরা আত্মতুষ্ট হয়তো তখনও হয়েছি। তারপরে যখন 370 ধারা লাগু করা হয়, মানে 370 ধারাটা যখন ওখানে তুলে নেওয়া হচ্ছে, তখন কি হলো, আমরা দেখলেন যে কাশ্মীরের মানুষ জমি কিনতে পারবে, এরকম একটা চাউর করা হলো, কাশ্মীরে গিয়ে সবাই থাকবে, কাশ্মীরে গিয়ে জমি কেনা হবে, কাশ্মীর ভারতের মূল স্রোতের মধ্যে চলে আসবে। আমরা খুশি হয়েছি শুনে যে কাশ্মীর যদি ভারতের মূল স্রোতে থাকে, সেই দিক দিয়ে তো আমাদের একটা স্বস্তির জায়গা। কিন্তু পরবর্তীতে আমরা যে ঘটনাক্রমগুলো দেখলাম, যে 370-এর এই ব্যাপারটা ঘটলো, তারপরে যখন নির্বাচন হলো তখন আমরা অনেক কিছু দেখেছি। যে দেখলাম যে জম্মুতে 6টা সিট বাড়ানো হলো, কাশ্মীরে 1টা সিট বাড়ানো হলো, মোট 114টা সিট ওখানে বিধানসভাতে দেওয়া হলো, যার মধ্যে 24টা রাখা হলো পিওকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে। 24টা ফেরত 24টা রেখে দিয়ে 90টা সিটের ওখানে ইলেকশন হলো। 90টা সিটের মধ্যে আমরা কি দেখতে পেলাম, 42টা সিটে জিতেছিল ন্যাশনাল কনফারেন্স, ওমর আবদুল্লাহর যে দল, ফারুক আবদুল্লাহর যে দল, 42টা সিটে জিতেছিল, 23 দশমিক সামথিং ভোট পেয়েছিল। বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, 29টা সিট পেয়েছিল বিজেপি, অর্থাৎ দ্বিতীয় লার্জেস্ট পার্টি, সেটা কিন্তু বিজেপি ওখানে ছিল। তাছাড়া কংগ্রেস 6টা সিট পেয়েছিল, সিপিএম 1টা সিট পেয়েছিল, আপ 1টা সিট পেয়েছিল, পিডিপি 3টে সিট পেয়েছিল। এইভাবে একটা ওখানে নির্বাচন হলো। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরে ওখানে কিন্তু ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ পশ্চিমবঙ্গ যেমন রাজ্য, এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল যে ক্ষমতা ভোগ করেন, ওখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রয়েছেন মনোজ সিনহা, যিনি একজন আরএসএস প্রচারক উত্তরপ্রদেশের। তো তিনি লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রয়েছেন। লেফটেন্যান্ট গভর্নরদের কিন্তু অনেক বেশি ইন্টারভেন করার ক্ষমতা থাকে গভর্নরদের চাইতেও, অর্থাৎ সেখানকার পুলিশ প্রশাসন সবকিছুতে তাদের একটা ইন্টারভেনশন, তাদের একটা নিয়ন্ত্রণের সেখানে অবকাশ রয়েছে লেফটেন্যান্ট গভর্নর যারা। আমাদের ভুললে চলে না কিন্তু, যে কাশ্মীর কিন্তু ফুল ফ্লেজ স্টেট হয়নি, কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে ফাংশন করছে। যেমন দিল্লি ফাংশন করছে, পন্ডিচেরি ফাংশন করছে, কাশ্মীর সেখানে ফাংশন করছে। কাজে কাশ্মীর যে একটা উপদ্রুত জায়গা, সেটা তো আমরা ছোটবেলা থেকে জানি। কাশ্মীরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, সেখানে কিন্তু কোথাও একটা ল্যাপস ঘটে গেছে। ল্যাপসটা ঘটে যাওয়ার ফলে এরকম ঘটনা ঘটেছে। আমরা সকলেই চাই যে যদি পাকিস্তান এখানে জড়িত থাকে, যদি কোনো জঙ্গিরা এখানে জড়িত থাকে, নিশ্চয়ই তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এই ঘটনার পরে কি দেখতে পেলাম, যে সেখানকার স্থানীয় মানুষরাও কিন্তু এর বিরুদ্ধে নেমে পড়েছেন। তারা বুঝতে পেরেছেন যে কোথাও একটা আমাদের ট্যুরিজমের উপরে তাদের সংসার চলে, তাদের অর্থনীতি ট্যুরিজমের উপরে নির্ভর করে। ট্যুরিজম যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কাশ্মীরের সামগ্রিক অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর কাশ্মীরের সামগ্রিক অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তার সুযোগ কিন্তু নিতে পারে ওখানে যে সমস্ত সুপ্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, যারা হয়তো এখন কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। পাশে কিন্তু পাকিস্তান রয়েছে, পাকিস্তান ওত পেতে রয়েছে। আর এই যে বৈশরণ উপত্যকা, এই বৈশরণ উপত্যকা পহেলগাঁও শহর থেকে 6 কিলোমিটার দূরে, আর শ্রীনগর, রাজধানী শ্রীনগর থেকে 95 কিলোমিটার দূরে, এবং পাক অকুপাইড কাশ্মীর থেকে 140 কিলোমিটার দূরে। কাজে এতটা সহজ নয় যে পাকিস্তান থেকে চট করে এসে কেউ এই হত্যালীলা চালিয়ে সেখানে ফেরত চলে গেছে। বিষয়টা অতটা সহজ নয়, সেই জায়গায় পৌঁছাতেও সময় লাগে, তাহলে কি এবং মনে সেটা হচ্ছে কিন্তু যে কাশ্মীরেরই লোকাল কেউ এই কাণ্ডটা ঘটিয়েছে? দেখুন, কাশ্মীরের লোকাল কেউ এই কাণ্ডটা ঘটিয়েছে কিনা একদম ডাইরেক্টলি তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যে রিয়াকশন আমি কাশ্মীরের মানুষদের পরবর্তীকালে দেখলাম, যে তারা বলছেন যে ট্যুরিজম যদি আমার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের গোটা কাশ্মীরের ক্ষতি, আমাদের অর্থনীতির ক্ষতি, আমাদের পেটে লাথি মারা যাকে বলে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু পাকিস্তান মুর্দাবাদ এই কথা বলেও কিন্তু তারা দেখলাম বিভিন্নভাবে মিছিল করেছেন, তারা সমাবেশ করছেন। এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলো দেখে ভালো লাগলো, তারা কিন্তু এটা কন্ডেম করেছেন। এবং যারা কিন্তু কাশ্মীরের মানুষ, তারা কিন্তু মঙ্গলবার বলেছেন যে বিকেলের পর হিন্দু কা ঘটে কাতলে যাওয়ার আম নেহি ঘটনার চাহেগা পরে হিন্দুস্তান। মঙ্গলবার বিকেলের পর ঘটে যাওয়ার ঘটনার পরে আজকে শুক্রবার, তবে কি মনে হচ্ছে, দুজন এনকাউন্টার হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। এছাড়াও কি মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি ওরা অপারেশন করে ওরা পাকিস্তানে চলে গেছে, বা এখনো পর্যন্ত ধরা দেখুন, হলো না কেন, বা এনকাউন্টার করা হলো পাকিস্তান না কেন? থেকে এসে পাকিস্তানে ফেরত চলে গেছে এত দ্রুত, এটা যদি এটা বাস্তবে যদি হয়, সেটাও তো আমাদের পক্ষে একটা লজ্জার বিষয়। দেখুন, আমাদের এইখানে ওখানে একটা আমরা দেখলাম, আমাদের এখানে নদিয়ার একজন আমাদের সেনা জওয়ান, তিনি হচ্ছেন ঝন্টু আলী শেখ তার নাম, তিনি শহীদ হলেন। তার মানে ওখানে কিছু কিন্তু গ্রুপ এখনো রয়েছে যারা ওইখানে অপারেশন করছে, তারা হয়তো কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে, কিন্তু তারা এখনো রয়েছে। কাজে আমাদের আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। কিন্তু আমি বলবো যে এই বিষয়টাকে কেন্দ্র করে যেন কোনোভাবে আমাদের মানুষদের মধ্যে একটা কোনো বিভাজন সৃষ্টি না করা হয়। আমরা দেখলাম অনেক সময় একে অপরকে দোষারোপ করা, বা কখনো বলা হচ্ছে যে
আমাদের মাইনরিটি কমিউনিটির উপর একটা দোষারোপ করার একটা একটা এটা মানসিকতা অনেক দেখতে সময় দেখতে পাচ্ছি পাচ্ছি, ইতিমধ্যে এই বা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক রাজনৈতিক একটা তরজা। চাপানোতর আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি। রাজনৈতিক একটা পর্যায় শুরু হয়েছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এই সময় রাজনীতি না করে সবাই দলবদ্ধ হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে এই দেখুন, বিষয়ের কালকে প্রতিদ্বন্দ্বী। হচ্ছে দিল্লিতে হয়তো কালকে এক বৈঠকও আচ্ছা, হয়েছে সর্বদলীয়, আমি শেষ করে সবাইকে নিচ্ছি, একসাথে নিয়ে সেখানে বৈঠক সবাই হয়েছে। একটা আমি শেষ করে নিচ্ছি, একবারে শেষ করে নিচ্ছি, শেষ করে নিয়ে হ্যাঁ, একদম শেষ করে দিচ্ছি। সেটা বলুন হচ্ছে বলুন যে বলুন। আমরা দেখলাম যে এই ঘটনার পরে আমরা দেখলাম কিছু কিছু মিডিয়াতে এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে এবং কিছু মেন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখলাম যে সেকুলারিজম এবং এই মুসলিম এই বিষয়টাকে অ্যাটাক করা শুরু হয়েছে। প্রথমে ভাবলাম যে থেমে যাবে, তারপরে দেখলাম যে না, এই ব্যাপারটা কিন্তু থামছে না, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই একটা জিনিস দেখুন, আমি এখানে সার্চ করে দেখছিলাম যে 2011 সালে অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন যে সেকুলারিজম আমাদের ভেতরে রয়েছে, আমরা যতদিন থাকবো আমাদের মধ্যে সেকুলারিজম থাকবে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 2000 সালে 2014-তে তিনি বলেছিলেন যে সেকুলারিজম আমাদের দেশের মধ্যে রয়েছে এবং থাকবে, এরকম কথা বলেছিলেন। কাজে কোনোভাবে আমাদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয়, কারণ জঙ্গিরা যেটা চাইছে যে এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেশের মানুষের ঐক্যটাকে আরেকটু দুর্বল করে দিতে চাইছে। যদি আমরা নিজেদের মধ্যে লড়াই করি তাহলে আমরা আমাদের যারা শত্রু রয়েছে তাদের সঙ্গে আমরা লড়াই করতে পারবো না। সেজন্য একজন শিক্ষক হিসেবে, একজন নাগরিক সমাজের মানুষ হিসেবে আমরা বলবো যে ইউনাইটেডলি আমাদেরকে এটার বিরুদ্ধে এগোতে হবে এবং এই সমস্যার হাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু কোন রকম যেটাকে বলা যায় যে একটা আইওয়াশ করা বা ড্রামা, এই জিনিসটা কিন্তু যেন না হয়। যেমন আমরা অনেক সময় শুনতে পাচ্ছি যে সিন্ধু জলচুক্তির ব্যাপারটা শুনতে পাচ্ছি, কিন্তু একটা বিষয় হচ্ছে পশ্চিম ঢালে যে নদীগুলো যাচ্ছে তার জল নিয়ন্ত্রণ করা অতটা সহজ নয়। বা ব্রহ্মপুত্র নদী যেটা রয়েছে, যেটা চীনের ভেতর দিয়ে তিব্বতের ভেতর দিয়ে আসছে, কাজেই ইন্টার যে রিভার যে স্ট্রিম গুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা অত সহজ নয়। আমরা চাই কোনো কংক্রিট স্টেপ হোক এবং যারা জঙ্গি রয়েছে এবং যারা এই ধরনের সন্ত্রাসী রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ দেবদাজি, তবে একটা সত্যি খুব অভিযোগ সুন্দর করে রয়েছে। কথাটা বললেন যে আমাদের দেশের যে ঐক্যটা, আমাদের ঐক্যটা সত্যি এইভাবে বিঘ্নিত করার চেষ্টা করছে, যাতে আমাদের মধ্যে যে হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ, আমরা কোনোদিনও বিজেপি থেকে কোনোদিনও আমরা ধর্ম নিয়ে লড়িনি, কিন্তু আমাদেরকে বারবার এরকমই একটা তকমা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই বলি যে আমরা যারা যে ধর্মেই আছি অবশ্যই নিজের ধর্ম নিজের কর্মকে যাতে আমরা প্রাধান্য দিই, কেননা কর্মই ধর্ম। আমাদের যে কর্মটা আছে, যে আমাদের কাজ, আজকে প্রধানমন্ত্রী সব সময় নিজের মুখের মধ্যে একটাই কথা বলেন, আমি হচ্ছি দেশের প্রধানমন্ত্রী এবং সকলে মানে যা কাজ করছেন উনি সকলের জন্য করছে। এখানে বলে না যে আমি এটা হিন্দুদের জন্য করছি বা এটা আমি মুসলিমদের করছি। আমি অবশ্যই আমার এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী যে বক্তব্য, সেটা যেন মুখ্যমন্ত্রী এইভাবেই কথা বলে যে আমি এটা কোনো মুসলিম ভাইদের জন্য না, এটা আমি হিন্দু ভাইদের জন্য না, আমি পুরো দেশবাসীর জন্য বা আমার বাংলার লোকের জন্য করছি, এই কথাটাই যেন বলে। এটাই আমি কুণালদাকে বলবো যে কুণালদা, এই কথাটাই যেন আমাদের মধ্যে সবার মধ্যে ভালো মতন আসে। আমরা চাবো একতার সাথে যাতে দেখুন, আমরা এটা করতে পারি। মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যেটা বাংলাদেশের সাথে আমাদের যেটা একটু বলে নিই, বাংলাদেশের যেটা ব্যাপার, আমাদের কিন্তু এখনো পর্যন্ত জমি সেভাবে দেওয়া হয় নাই কেন্দ্র সরকারকে। তাহলে কিন্তু আমরা যে আমাদের যে বর্ডারটাকে আমরা সিল করে দিলে কিন্তু আমরা অনেকখানি এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো। এই বিভিন্ন রকমের বাইরের যে শক্তি যারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদেরকে আজকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়তে পারবো। তো আপনারা এটা নিয়ে অবশ্যই ভাবেন, এটা নিয়ে একটু বলেন যে এই মালদা মুর্শিদাবাদ এবং যেই যে বর্ডারগুলো খুবই মানে সহানুভূতি মানে সংবেদনশীল, সেই জায়গাগুলো যাতে আমরা অবশ্যই সিল করে দিয়ে আমাদের ভারতবাসীকে যাতে নিজেকে শক্তিশালী করতে পারি, সেই দিকে যেন একটু নজর দেয়। দেখুন, আমি এখানে একটা আরেকটি কথা বলি। এখানে হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন, খালি যে কাশ্মীর ইস্যু, যেটা যারা যেসব স্বজনহারা হয়েছেন তাদের সাথে পশ্চিমবঙ্গের হচ্ছে একজন হচ্ছে ঘরের ছেলে, একজন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ, তাকে হচ্ছে পাক পাক হচ্ছে জওয়ান যারা আছে তারা হয়তো বন্দি করে রেখেছে। এখান থেকে হচ্ছে আমিও আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমিও প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ও আমাদের আমাদের হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে, সবার কাছে আমি হচ্ছে করজোড়ে হচ্ছে এটা আর্জি জানাবো। যাকে আমি তার নিউজে দেখলাম তার বাবা রীতিমতো কেঁদে তাদের কাছে আর্জি জানাচ্ছে, কিন্তু পরবর্তীতে কোনো রকম হয়তো তিনি রেসপন্স পায়নি। তিনি হচ্ছে 24 ঘন্টা হয়ে গেল তার ছেলে কোনো রকম খবর পায়নি। তো আমাদের দেশকে যেখানে হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন,
সবই ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো দিক থেকে আমাদের দেশ এখানে যেখানে আপনি যেগুলো বললেন যে হচ্ছে যেসব বর্ডার এরিয়ার কথা বললেন, বর্ডার এরিয়াগুলো নিশ্চয়ই এটা সকলেরই জানা। বর্ডার এরিয়া নিশ্চয়ই রাজ্য পুলিশ দেখেন না, এটা বিএসএফই দেখেন। এটা পুরোটাই হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে। তো তিনি যদি চান, তিনি এগুলোকে সিল করে দিতে তার ওনার 2 মিনিট টাইম লাগবে। তিনি যদি একটা না, হচ্ছে যে তিনি কোনো যদি একটা দেশের রাজ্যের মধ্যে অধিকার থাকে তাদের জমিটা হ্যাঁ দেওয়ার, তিনি যে দেখুন, কোথায় আমি ওটা করবে বলছি না, সেই তো জিনিসটা এটা যখন আমাদের। এটার এটার জন্য পরবর্তীতে পশ্চিমবঙ্গ তাকে সরকার কোনো এবং কেন্দ্র দুজনকে হ্যাঁ সমভাবে সেটাকে এইটাকে করতে হবে। সেটাকে যদি এটা যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার যদি এটা যদি পদ্ধতি হয়, সবাইকে একসাথে বসে করতে হবে, বসে মেটাতে হবে ব্যাপারটা, যেটা আমাদের দেশের ক্ষেত্রে একটি এখন হয়েছে। অভিযোগ রয়েছে, একটি অভিযোগ রয়েছে যে হচ্ছে গত লোকসভা ভোটের আগে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, যেখানে 40 জন জওয়ানের প্রাণ গিয়েছিল। ঠিক বিধানসভা ভোটের আগে একই ঘটনা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এইটা হচ্ছে এটি তো পুরোপুরি রাজনৈতিক তরজার মধ্যে চলে গেল। এখানের ক্ষেত্রে যদি এটা যদি বলতেই হয়, এটা যদি রাজনৈতিক কোনো ইস্যু যদি না হয়ে থাকে, এখানে আমাদের থেকে বেশি খুশি এখানে কেউ হব না। কিন্তু পরবর্তীতে যদি যেরকম প্রধানমন্ত্রী পুলওয়ামা অ্যাটাককে সামনে রেখে যেরকম লোকসভা ভোটের প্রচার করেছেন, তিনি যদি যেটা আমি বললাম যে হচ্ছে ওই ঘটনা ঘটার পরে স্বজনহারা পরিবারদের সাথে দেখা না করে তিনি বিহারের ভোটে গেছেন, তিনি যদি বিহারে ভোট প্রচারে গেছেন, তিনি যদি এই ইস্যু নিয়ে যদি এটা খালি ভোট প্রচারই করতে থাকেন, সেই সব স্বজনহারাদের সাথে দেখা না করেন, সেই সব হচ্ছে লোকজনদের সাথে দেখা না করে, সেটা খালি আমার ক্ষেত্রে না, যারা বিরোধী দল আছে সবাই এটাকে আমাদের সাথে যে যত বিরোধী দল আছে সবাই এটাকে তাহলে ওই ইস্যুতে একসাথেই দেখা শুরু করবে, যে এটা হয়তো সেই রকমই কোনো চক্রান্ত। কিন্তু আমি হচ্ছে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমি হচ্ছে অনুরোধ করব যে যেই জিনিসটা হয়েছে আপনি এটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করুন। আপনি হচ্ছে যদি হচ্ছে আপনি যদি সম্ভব হয় পাকিস্তানকে হচ্ছে শান্ত করতে যদি পারেন, বা জঙ্গি গোষ্ঠী যারা আছে তাদের যদি উত্থান যদি করতে পারেন, অবশ্যই তার দিকে হচ্ছে অগ্রসর হন। যেখানে হচ্ছে বাইরের বহু দেশ হচ্ছে এখানে আমাদের দেশের সাথে আছে বলে হচ্ছে আর্জি দিয়েছে, কিন্তু তারপরেও 22 তারিখ হওয়ার পরে, আজকে হচ্ছে শুক্রবার, মানে এতদিন হচ্ছে পার হয়ে যাওয়ার পরেও খালি সোশ্যাল মিডিয়ায় কিছু হচ্ছে খবর আসছে যে কিছু কিছু জায়গাতে এনকাউন্টার হয়েছে, কিছু নিউজ চ্যানেলে দেখাচ্ছে। এটা কি এর পূর্ণ প্রতিকার হতে পারে না। যেখানে মানুষ যদি প্রধানমন্ত্রী যদি পাকিস্তানের বিরুদ্ধে যদি হচ্ছে পূর্ণ শরীফ যদি যুদ্ধ ঘোষণা করেন, দেশের মানুষ পুরোপুরি হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে আছেন। কিন্তু এটাকে নিয়ে যদি প্রধানমন্ত্রী রাজনীতি করা শুরু করেন, যে হচ্ছে ওখানে হচ্ছে এতজন মারা গেছে, আমি হচ্ছে ওখানে জওয়ান মোতায়েন করেছি, ওখানে আমি আরো উন্নত ব্যবস্থা করে দেবো, আমাকে ভোট দিন, তাহলে এর থেকে না, জঘন্য কৃষ্ণবাবু, কিছু আপনাকে একটা জিনিস বলছি। হতে আপনি পারে তার না। মানে অল্প একটু মনে হয় সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে। আপনি দেখবেন প্রধানমন্ত্রী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত নিয়েছে, এবং আপনাদের আমি জন্য তো আমি সোশ্যাল আমি মিডিয়াতে সে- দিয়ে আমি রেখেছে এই অল্প জন্য। একটু না, আমি তো সেটাই হ্যাঁ, বললাম যে মানে এইটুকু না, যদি আপনাদের প্রধানমন্ত্রী যা যা যদি ব্যবস্থা আমি নেওয়ার আমি আমি আপনাকে ইনডাইরেক্টলি এখানে আমি তো যুদ্ধ এমনও ঘোষণা বললাম, হয়ে গেছে। যদি এখন তো আর পাকিস্তানের সাথে যদি আগেকার মতন পাকিস্তানের বন্দুক সাথে দিয়ে যদি যুদ্ধ উনি হয় না। যুদ্ধ ঘোষণা করেন, গোটা দেশ হ্যাঁ, ওনার সাথে আছে। আমি ইনডাইরেক্টলি কি যুদ্ধ বললাম? ঘোষণা হয়ে আছে। হ্যাঁ, আমি ইনডাইরেক্টলি আমি যুদ্ধ কথাটা ঘোষণা, আপনি শুনেছেন? যখন আমি কারো একটা না, ফিনান্সকে আমি আটকে যেটা দেওয়া বললাম হয়, কথা, যখন আমি হুম, উনি যেটা প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটার উত্তর দিয়েছি, যে যদি প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেয়, তাহলে গোটা দেশ ওনার সাথে আছে। কিন্তু যদি এটা নিয়ে যদি উনি রাজনীতি করেন, যে উনি এটা নিয়ে যদি ভোট চেয়ে বেড়ান, তাহলে এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। আমি ওনার যে কোশ্চেনটা ছিল এটার উত্তরটা দিলাম, আমি এটার উত্তরটা আচ্ছা, দিলাম আমি আমি এটা। আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই এখানে। সেটা হচ্ছে আমরা দেখলাম যে কাশ্মীরে এবং লাদাখে সেখানে লিথিয়ামের একটা ভান্ডার সেখানে পাওয়া গেছে। তো এই লিথিয়ামের ভান্ডারটা লিথিয়ামটা উত্তোলন করবে? আমরা সকলে জানি যে লিথিয়াম আজকের দিনে ব্যাটারি তৈরির কাজে একটা বিশাল একটা ভূমিকা নেয়। কাজে এইখানটাতে কিন্তু একটা পুঁজির লড়াইও রয়েছে এই জায়গাটাতে। এটা আমরা অনেক সময় কিন্তু হয়তো আলোচনার মধ্যে মিস করে যাই। এখানে একটা কাশ্মীর এবং লাদাখে বিশাল পরিমাণ লিথিয়ামের ভান্ডার রয়েছে, এবং কাশ্মীর এমন একটা জায়গা যেখানটাতে তিন দিকে কিন্তু তিনটে দেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে এবং ভারতবর্ষ রয়েছে। আমরা একটা জিনিস দেখে ভালো লাগলো, একটা জিনিস দেখে খারাপও লাগলো। সেটা হচ্ছে যে যখন এরকম ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল, যারা জঙ্গি তারা তো জঙ্গি, তাদেরকে নিন্দা করার নতুন মানে ভাষা কিছু নেই। কিন্তু ওখানকার স্থানীয় মানুষ কিছু আমরা দেখলাম, তারা ঘাড়ে করে হসপিটালে নিয়ে যাচ্ছেন,
কোনো অটো চালককে দেখলাম, হয়তো অনেক অটো চালক তারা বলছে যে আমরা কোনো এখানে টাকা নেবো না, কোনো ফিস নেবো না, যাত্রীদেরকে আমরা পৌঁছে দেবো এয়ারপোর্টে বা রেল স্টেশনে, যেখানে পৌঁছানোর পৌঁছে দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় কি লাগলো, দেখলাম যে বিমান সংস্থাগুলো এয়ার ফ্লাইটের ভাড়াটা 5 গুণ বাড়িয়ে দিল। যেটা যে ভাড়া ছিল সে ভাড়া থেকে দেখা গেলো 5 গুণ 6 গুণ করে ভাড়া নিচ্ছে। এইখানেও তারা কেমন করে একটা প্রফিট করবে বিমান সংস্থাগুলো, সে প্রফিটের জায়গা থেকে তারা কিন্তু বেরোলো না। মানুষের এই বিপদের দিনেও তারা ব্যবসাটাকে আমি আমি ছাড়তে এখানে পারলো আপনাকে না। খালি একটা আমি এটা এখানে দুঃখের একটা খালি বিষয়। আমি এখানে হচ্ছে দাদাকে একটা কোশ্চেন করব খালি। দাদা আমার থেকে বয়সে অনেক বড়, ওর জন্য আমি বলছি, এখানে কি হচ্ছে, আপনার কি মনে হয় না যেখানে এত বড় একটা ইস্যু হয়ে গেল, সেখানে হচ্ছে বিমানবন্দর থেকে হচ্ছে যেসব স্বজনহারারা বা যারা যখন হচ্ছে কাশ্মীর ছাড়ার জন্য মানে ইয়ে করেছিল, তাদেরকে হচ্ছে ফ্রিতে বা তাদেরকে হচ্ছে আমাদের যারা হচ্ছে জওয়ানের যেসব হচ্ছে বিমানগুলো আছে সেগুলোতে করে হচ্ছে তাদেরকে তাদের একদম গন্তব্যস্থলে কি আমি, পৌঁছানো যেত না? হ্যাঁ আমি সেই কথাটাই বলছি। আমি দেখলাম এখানে কোনো নিয়ন্ত্রণ নেই দামের ক্ষেত্রে। এটা কিন্তু পীড়াদায়ক, এবং সেখানে সরকারের কোনো বিশেষ ভূমিকাও দেখতে পাচ্ছি না। আমরা কালকে একটা ছবি না, দেখেছি আমি সরকারের এখানে আমি যেটা বিশেষ বলছি, এখানে হেলিকপ্টারের কিন্তু এই সুবিধা করেছে, কিন্তু যেটা প্রাইভেট সেক্টরে যেগুলো প্লেন, সেখানে তাদেরকে আমরা যেটা শুনলাম যে এখানে তারা রেট তার কয়েক গুণ বেড়ে দিয়েছে, এবং খালি দেখুন বাড়িয়ে এখানেও দিয়েছে তো না, এখানে তাদের সরকারের এখানেও তো উপলব্ধিও নাই। প্রশ্ন গিয়ে সেই মানে এক জায়গাতেই থেকে যাচ্ছে, যেখানে এয়ার ইন্ডিয়া শুরু করে বাকি সব পুরো বিমানে যেটা আছে পুরোটাকে বেসরকারিকরণ আপনাদের সরকারি করেছে। কিন্তু এটা যদি ডিফেন্সের তরফ সরকার, থেকে কিন্তু আলাদা এটা হেলিকপ্টার যদি করে কিন্তু সরকারের হাতে যদি অনেকজনকে থাকতো, নিয়ে আসার সরকার নিজের ব্যবস্থা মতো করেছে। নিয়ন্ত্রণ সেটা করতে পারতো অপ্রতুল, ভাড়াটা। এটা করেনি এটা না এটা কিন্তু। অপ্রতুল। যেটা যেটা করা দরকার এখন, যে বিমান সংস্থাগুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত, যে বিপদের দিনে ভাই তুমি ব্যবসাটা একটু এইভাবে করো না, একটু কমাও। আর দ্বিতীয়ত কালকে দেখলাম কি জম্মু স্টেশনে মাটিতে শুয়ে রয়েছে ছেলে, মেয়ে, মহিলা, বাচ্চা, এরা সবাই শুয়ে রয়েছে। এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা কিন্তু আমাদেরকে পীড়া দেয়। এই জায়গাটা আমাদেরকে কিন্তু ধরতে হবে, এবং আমরা মনে করি যে আমরা আমরা সকলের নাগরিক হিসেবে আমাদের অধিকার রয়েছে। আমাদের যারা সরকার চালাচ্ছেন বা যারা আমাদের উচ্চ পদে বসে আসীন রয়েছেন, তাদেরকে প্রশ্ন করবার অধিকার বা করাটা আমাদের কর্তব্য। এই কর্তব্য আমরা করতে চাই, কিন্তু আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজনের মধ্যে দিয়ে গিয়ে নিজেদেরকে দুর্বল করতে চাই না। কেন বারবার বলুন প্রাণ অবশ্যই। দিতে হচ্ছে নিরীহ মানুষদের? কোথায় খামতি রয়েছে? এটাই তো হচ্ছে প্রশ্ন, এটাই তো হচ্ছে যেখানে ক্ষেত্রে এটাই তো হচ্ছে দেশের সরকারের কাছে প্রশ্ন আমাদের সকলেরই, যে কোথায় আমাদের আমাদের খামতিটা কোথায় রয়েছে। তারা যেখানে যেই পরিমাণ ট্যাক্স বলছে আমরা সেখানে সেই পরিমাণ ট্যাক্স মানুষজন দিচ্ছে, তো সেই পরিমাণ সুরক্ষা কেন মানুষরা পাচ্ছে না? আমাদেরও প্রশ্ন, আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও এই প্রশ্ন, কেন মানুষ সুরক্ষা পাচ্ছে না, কেন বারবার এরকম প্রাণ দিতে হচ্ছে? আমি যেটা জানি যে বুঁদ বুঁদে সাগর হয়। আমরা যদি নিজেদের এরিয়াতে নিজেরা সুরক্ষিত নই, তো দেশটাকে কি করে সুরক্ষা করব? আমারও এটাই কোশ্চেন। আমি নিজে সুরক্ষিত নাই এখনো। আমি এখান থেকে মালদা গেলে, মালদায় একটা যদি কোনো সম্প্রদায়ের মাঝখানে পড়ে যাই, নিজেকে কি বলবো সেটা নিয়ে হাতের আপনি এই আপনি হলুদ সুতা আপনি রাখবো কি না, আপনি সেরকম। আপনি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আমার কথা বলতে দেন, একটু বলতে দেন, আমি বলে নিই। আমাদের সবচেয়ে অসুবিধা কি বলেন তো? আমরা অন্যেরটা দেখার চেষ্টা করি। আমি নিজে যে জায়গাটায় আছি সেখানে কি আমরা আমাদের ভ্রাতৃত্ব বোধটা রেখেছি? আমরা কি একে অপরকে সম্মান দিয়ে চলি? আমাদের মনে হয় রাজনীতি অবশ্যই করব, শিলিগুড়ির মতো রাজনীতি জায়গায় উন্নয়ন আপনি নিয়ে কথা আপনি হবে। আপনিও তো আমার কথা আপনিও আমাকে তো শেষ করতে দেন। শিলিগুড়ি। রাজনীতিটা হ্যাঁ আপনি, উন্নয়ন নিয়ে হোক, যে এখানে উন্নয়ন হচ্ছে না সেটা নিয়ে হোক। রাজনীতি হ্যাঁ হোক আপনি ঠিক মানুষের বলেছেন। পাশে দাঁড়ানোর, যে মানুষের পাশে হ্যাঁ দাঁড়াতে আমরা আদিত্য, পারছি না বা দাঁড়াতে পারছি। হ্যাঁ কিন্তু এই আদিত্য ধর্ম বাবু নিয়ে যেটা বলছেন রাজনীতি, আর কি, আদিত্য কর্ম বাবু। নিয়ে রাজনীতি, কারো মানে ইসে নিয়ে, এই যে কর্ম রাজনীতি আমারও না কর্ম নিয়ে হয়, কর্ম সেটাই আমি নিয়ে বলতে চাই। রাজনীতি। দেখুন, মানুষজন সবাই জানে, সবাই এটা হচ্ছে সব মানুষদের কাছে একদম স্পষ্ট যে ধর্ম নিয়ে রাজনীতি কারা করে। আর আপনিও তো শিলিগুড়িতেই থাকেন, হুম। আপনি হচ্ছে আপনি যে হচ্ছে ভ্রাতৃত্বের কথা যেটা বলেছেন, আপনি রামনবমীতে নিশ্চয়ই আপনি বেরিয়েছিলেন। সেখানে আমাদের হুম। ভেনাসমোড় থেকে শুরু করে ভেনাসমোড় আমাদের কারবালার সামনে, সেখানে হচ্ছে আমাদের যে মুসলমান সম্প্রদায়ের লোকেরা সেই হচ্ছে আমাদের রামনবমীর মিছিলের উপর, আমি নিজে হেঁটেছি মিছিলে, আমাদের তো রামনবমীর আপনি হয়তো মিছিলে। জানেন না, আমাদের এসএফ রোডে যখন মহরম যায়, আমরাও কিন্তু আমাদের এই যে বিভিন্ন হ্যাঁ, সংগঠনের তাহলে তরফ থেকে আপনি আমরা জল খাওয়াই। ভ্রাতৃত্বের কথা ওইটা বলছি যেখানে না, কিন্তু তবুও আমরা আতঙ্কিত। আপনি যখন আমার ভ্রাতৃত্বের কথা পাশে, যেটা বললেন আমি যখন ওটাই আমি বলছি, পাশে ওটাই শুনি, শুনেন, এটা। যখন আমি আর পাশে আপনি শুনি যে 4 নম্বর ওয়ার্ডে একটা ইসে যাচ্ছে কি আমাদের আহ
যারা হিন্দু ধর্মাবলম্বী সে প্রোগ্রাম করছে তাদের উপরে আঘাত হচ্ছে। এবার এগুলোকে এবার নিয়ে যখন এবার রাজনীতি নিশ্চয়ই করছে, এটা আমি না না বলছি আপনি রাজনীতি যেহেতু করতে না, আপনি এটা যেহেতু রাজনীতি 4 করতে নম্বর না ওয়ার্ডের বলছি। কথাটা তুললেন না, আপনি শুনুন এবার, আপনি যেহেতু 4 নম্বর ওয়ার্ডের এটা নিয়ে কথাটা অনেকে তুললেন, রাজনীতি করেছে, এটা আমি রাজনীতি করতে, এখানে ওরকম কিছু হয় নাই, জোর জবরদস্তি করে রাজনীতি করা হয়েছিল। হ্যাঁ ওটা নিয়ে রাজনীতি হয়েছে, এটা আমি আমরা বলছি, সেটাই, এটা এটা যেটা হচ্ছে আতঙ্কটা কারা ছড়াচ্ছে। প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে যদি কোনো রকম ছোট ইস্যু যদি থেকে থাকে, সেটা যদি হচ্ছে হিন্দু মুসলিম ইস্যুর মধ্যে হয়, সেখানে হচ্ছে যেটা 4 নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে যে ওরা সবাই বন্ধু ছিল, যারা হচ্ছে মারপিট করেছিল প্রথম দিন, নিজেদের মধ্যে বন্ধুত্ব মানে হচ্ছে বন্ধুরা থেকে মারপিট করেছিল। পরবর্তীতে ওটা গিয়ে কি হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন করা হলো। এটা হচ্ছে, হিন্দু এটা মুসলিম ভুল বিভাজন ধারণা, হয় এটা নাই, ভুল। তারা গেছিল এটা যে আমাদের ন্যায়ের জিনিসের জন্য। সেখানে এই জায়গাটাকে পুলিশের তরফ বা এবং প্রশাসনের যারা ছিল তাদের তরফ থেকে এটাকে পরের দিন ওখানে হিন্দু কমিউনিটি মুসলমান কমিউনিটি একসাথে প্রেস বাইটে প্রেস লাইভে কথাগুলো বলেছে যে এখানে হ্যাঁ, ওটা কোনোরকম করানো হয়েছে। উনি আমাদের বিবেকদা ছিলেন, উনি হচ্ছে আমাদের বিজেপির একজন কাউন্সিলর, উনি নিজে বসে লাস্টে খণ্ডন ওখানে করেছেন যে পরিবার না মিত্রও ছিলেন, কিছু না। ওখানে কিন্তু পরিবার এরকম মিত্র একটা ঘটনাকে ছিলেন। কি করে, এই ঘটনাগুলোকে কি করে একটা ধর্মের হিসাবে দেওয়া হয়, এটা তো আমাদের তরফ থেকে দেওয়া হয় না যে বিজেপি দিয়েছে বা ইসে, না এটাকে জোর জবরদস্তি করে তোলা হচ্ছে। এটাই ব্যাপার, ধর্ম নিয়ে সবার আগে দেশে যেটা দরকার সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি হওয়াটা বন্ধ হওয়াটা দরকার। আপনি একবারও ধর্মে দেখেছেন কি প্রধানমন্ত্রী কখনো বলেছে যে এটা আমি অমুক ধর্মাবলম্বীদের জন্য করছি, এটা হিন্দুদের জন্য না করছি, এটা সেটা তো, মুসলিমদের করছি? সেটা আপনি যেটা বললেন সেটা মুখ্যমন্ত্রী কিন্তু কোনোদিনও বলেনি যে আমি এটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে হামেশা দেখেছি, উনি ইনাদের জন্য এটা লাগু, এটার জন্য ইনাদের লাগু, এটা জিনিস তো বন্ধ হওয়া উচিত। আর যেটা আমার কাছে রাম যেমন, আমার কাছে রহিমও তেমন হওয়া উচিত। এই পাশে এই পাশে হচ্ছে এক্ষুনি হচ্ছে যে খবর হচ্ছে একটা যেটা ইয়েছে যে সর্বদলীয় বৈঠকে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে হচ্ছে সেখানে পেহেলগাঁওয়ে যেটা নিরাপত্তা একটু গাফিলতি ছিল। এই যে এটা যেটা স্বীকার করে নিয়েছেন, এটা পরবর্তীতে যেগুলো হচ্ছে নিউজ চ্যানেলে এক্ষুনি হচ্ছে শুরু হলো, এটা মনে হয় যেটা জানা গেল। তো রাম রহিম, এখানে হচ্ছে রাম রহিম সেটা খালি হচ্ছে গোটা দেশের জন্য। আমি সবাইকে খালি একটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমি একটা খালি কথা বলবো, সবাই ধর্মের যে চশমাটা আছে সেটাকে সরিয়ে দেখুন। ধর্ম কারোরই কোনো ধর্ম হচ্ছে আজকে সংকটে নেই, গোটা দেশ আজকে সংকটে, দেশের বহু প্রান্ত সংকটে। এগুলো আমাদেরকে একজোট হয়ে এগুলোকে করতে হবে। যেগুলো ক্ষেত্রে বাইরের শত্রুদের থেকে নিজেদের মধ্যে নিজেরাই যদি হচ্ছে ঝামেলা করে, যদি দেশ যদি হচ্ছে নিজেদের শক্তি ক্ষয় করে বসে, তাহলে বাইরের দেশে থেকে আর কি নিজেদের দেশকে সুরক্ষা করা যাবে? বাইরের দেশ থেকে লড়ার টাইমে সবাইকে একসাথে মিলে একসাথে বসে, যেটা হচ্ছে আজকে হয়েছে, সবাইকে একসাথে বসে পরবর্তী সিদ্ধান্ত সবকিছু নিয়ে পরবর্তীতে এমন কোনো ব্যবস্থা নিতে হবে যেটা হচ্ছে পাকিস্তানের জঙ্গি বা হচ্ছে দেশের মধ্যেও যদি কেউ এরকম দেশের মধ্যেও যদি কোনো গদ্দার যদি বসে থাকে, সে পরবর্তী কোনো কিছু করার আগে যাতে হচ্ছে ভাবনা চিন্তা করে যে হচ্ছে হ্যাঁ আমি আমার নিজের দেশের সাথে গদ্দারি করতে যাচ্ছি, এর পরিকল্পনা আমার কি হতে চলেছে, এটা যেন তিনি আগে চিন্তা ভাবনা করে তারপরে এটা করে। এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে, আমাদের বিচার ব্যবস্থা শক্তিশালী করতে হবে, আমাদের নিউজ মিডিয়া শক্তিশালী করতে হবে, যেখানে হচ্ছে খালি ধর্ম নিয়ে রাজনীতির খবর না ছড়িয়ে, যেখানে প্রত্যেকটা ইস্যু প্রত্যেকটা জায়গাতে যেগুলো দরকার সেগুলো দেখানো হবে, যে কোন জায়গাটাতে কি দরকার। সাধারণ মানুষেরও জানার অধিকার আছে পুরোপুরি। সারাক্ষণ নিউজ মিডিয়া খুললে হিন্দু মুসলিম আরো এই হচ্ছে কাশ্মীর ইস্যুর পরে হচ্ছে এটা আরো অতিরিক্ত বেড়ে গেছে। সেখানে তো একজন মুসলমান একজন সেখানকার পর্যটক, উনি যদি নিজে যদি বাঁচতে চাইতেন, উনি বাঁচতেই পারতেন। যদি এটা যেটা হচ্ছে সবার কাছে এটা তথ্য যে হিন্দু মুসলমানকে আলাদা করে হচ্ছে করা হচ্ছে, উনি নিজের প্রাণ বাঁচাতে চাইলে বাঁচাতে পারতেন। উনি সবার প্রাণ রক্ষা করার জন্য ওই বন্দুকের সামনে তবে সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন। টার্গেট পুরুষদের কেন, কি এখন মনে হয়? হচ্ছে এখন দেখুন, এটা টার্গেট পুরুষদের কেন, এটা যে ইস্যুটা যেটা আছে, এটার কোনো রকম মানে খবর বা কোনো রকম তথ্য এখন অবধি পুরোপুরি কেউই কোথার থেকে পায়নি। ওখানে হচ্ছে তো এটা নিয়ে কোনো রকম মন্তব্য করা আমার মনে হয় না ঠিক হবে। কারণ যদি কোনো রকম কিছু তথ্য যদি থাকতো, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে কিছু বলা, হয়তো সেখানে আগের থেকেই মনোভাব হচ্ছে ওদের স্থির করে দিয়ে আসা হয়েছিল যে ওখানে যারা পুরুষরা থাকবে তাদের উপরেই খালি হচ্ছে ইয়ে করা হবে, মানে আক্রমণটা করা হবে।
এটা এখন হচ্ছে যদি কোনো রকম কোনো জঙ্গি কোনো কিছু যদি হচ্ছে দেশের সরকার দেশের জওয়ানদের কাছে যদি ধরা পড়ে, পরবর্তীতে গিয়ে জানা যাবে কেন খালি পুরুষদেরকে কেন আক্রমণটা করা হয়েছে। এটা একটা আমার মনে হয় কি নিষ্ঠুরতা প্রকাশের একটা ভঙ্গি, যে পুরুষ সঙ্গীটি তাকে হত্যা করা হলো, এবং যিনি মহিলা নারী সঙ্গীটি রয়েছেন তিনি ক্রন্দনরতা। এই যে চোখের জল, এই চোখের জলটাকে জঙ্গিরা দেখাতে চায় যে দেখো ভারতবর্ষের নারী সে কাঁদছে, এবং জঙ্গিরা বলছে যে তোমাকে বাঁচিয়ে রাখলাম, তুমি প্রধানমন্ত্রীকে গিয়ে বলো এই জন্যই তোমাকে বাঁচিয়ে রাখলাম। এটা বলতে গেলে ভারতবর্ষকে ওদের একটা বার্তা আর কি। অপমান করা। আমরা চাই এর একটা প্রতিকার হোক। আমরা সকলেই চাই এটার একটি গুরুতর একটা প্রতিকার করা হোক, যেটা হচ্ছে পরবর্তীতে যে কোনো দেশ, যে কোনো জঙ্গি সংগঠন ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে যাতে 10 বার ভাবনা চিন্তা করে। আমারও সেই কথাই, কেননা দেশের সবচেয়ে বড় সুরক্ষা দিতে পারে হচ্ছে আমরাই। অবশ্য আর্মি তো ওরা ওদের কাজ করবে, কিন্তু আমাদের পাশে কে কি করছে সেই খবরটা তো আমাদের পৌঁছানো দরকার, সে সোশ্যাল মিডিয়া হোক বা যেভাবে হোক, যাতে কোনো রকমের ধার্মিক বা অন্যরকম কোনো রকমের আঘাত আঘাত আসার আগে আমরা যেই পার্টি করি যেইভাবেই থাকি, আমাদের মনে হয় একতার সাথে সেটা লড়াই করে সেখান থেকে আমাদের বেরোয় আসা উচিত। কারণ আমরা অনেক সময় দেখি কি, যে হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, আমরা বেশিরভাগই দেখছি যে আজকে আমি দেখলাম যে আমাদের বিভিন্ন যখন আমাদের বিধায়ক বা আমাদের এমপি সাহেব শিলিগুড়িতে বিভিন্ন প্রোগ্রাম করে, আমাদের কিন্তু কোনো পার্টি এরকম বাকি রাখে না যাদেরকে ডাকে না। যে কোনো সরকারি কাজে কিন্তু তাদের ডাকা হয়, যে কোনো প্রোগ্রামে। কিন্তু আজকে আমাদের যখন কাউন্সিলরদের মিটিং হয়, তখন বেশিরভাগ আমাদের কাউন্সিলর থেকে কোনো খবরই নেওয়া হয় না। যেটা আমরা এসএফ রোডে গাছ কাটার ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে কাউন্সিলরদের এটা জানতোই না যে এসএফ রোডে বিনা অনুমতিতে গাছ কাটা হচ্ছে। পরে জানা হলো যে কোনো অনুমতি নাই, মেয়র সাহেব বলে জানে না, তারপর পরে জানা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেও পারমিশন নাই, কিন্তু তা সত্ত্বেও গাছ কাটা হচ্ছিল, যেটা এখন বন্ধ হয়েছে। এগুলো বহু ক্ষেত্রে আমরা দেখছি। নিজেদের মধ্যে মিউচুয়ালটা খুব দরকার, যে যে বিরোধীকে যদি সম্মান না দেওয়া হয় তাহলে কিন্তু সেই কাজ কোনোদিনও সফল হয় বলে আমার মনে হয় না, তখনই এগুলো বিরোধিতা আসে। আজকে সর্ব মানে সমস্ত পার্টি সবার সাথে বসে কিন্তু আজকে দেশের সুরক্ষা ব্যাপারে যে আলোচনা হয়েছে, এরকম ঠিক আমাদেরও যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যেগুলো ইস্যু আছে, শিলিগুড়ি আশপাশের থেকে আরম্ভ করে ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রে আমার মনে হয় বিরোধী যেই থাকুক, সে অল্প থাকুক বেশি থাকুক, সিপিএম হোক, কংগ্রেস হোক বা বিজেপি হোক, আমাদের বা অন্য কোনো দলও হোক, সবাইকে সম্মান দিয়ে মনে হয় এগুলো বৈঠকগুলো করা খুব প্রয়োজন। কারণ হচ্ছে আজকে আপনারা হয়তো আছেন, কালকে হয়তো যেমন সিপিএম ছিল সিপিএম এখন নেই। সিপিএম এর এই অযৌক্তিকতা এবং মানে বিভিন্ন রূপরেখার কোনো হিসাব ছিল না বলে আজকে কিন্তু শিলিগুড়ি শহর সেভাবে ডেভেলপ হতে পারে নাই। তো শিলিগুড়িকে ডেভেলপ করতে গেলে অবশ্যই সর্ব দলকে সম্মান দিয়ে করা উচিত, আমার এই ক্ষেত্রে মনে হয়। এটাও আপনাদের একটু বিচার জন্য আমি বলবো অবশ্যই। আরেকটা যেটি বিশেষ সেটা হচ্ছে এই যে জঙ্গিরা যদি পাকিস্তান থেকে এসে থাকে তাহলে ওরা ঢুকলো কি করে? তাহলে কি মনে হয় না যে ঘরের শত্রু বিভীষণ রয়েছে যে রাস্তা দেখিয়েছে? তাহলে ভিন দেশ থেকে এত সিকিউরিটি থাকার পর কি করে সম্ভব হয় যে ভিন দেশ থেকে ভারতে প্রবেশ করে? আসলে দেখুন, যে কোনো জঙ্গি সংগঠনেরই না একটা স্লিপার সেল বলে একটা বস্তু রয়েছে, যেটা স্থানীয়ভাবে তারা কাজ করে। স্লিপার সেল এমনিতে সবসময় অ্যাক্টিভ থাকে না, কিন্তু তাদেরকে ইনপুট দিয়ে অ্যাক্টিভ করা হয়। স্লিপার সেলগুলোকে যদি ইনঅ্যাক্টিভ করা যায় তাহলে কিন্তু এই জঙ্গি তৎপরতা অনেকটা কমানো যেতে পারে। আর এই স্লিপার সেলদেরকে ইনঅ্যাক্টিভ করার ক্ষেত্রে কিন্তু নাগরিক সমাজের একটা বিশেষ ভূমিকা থাকে। যে কথা আমার আমার সহ বক্তারা বলছিলেন আর কি, আমরা যদি নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা যদি একটা সক্রিয় ভূমিকা পালন করতে পারি। দেখুন, আমাদের এই শিলিগুড়ি শহরের কথা বাদ দিয়ে তো আমার আলোচনা হতে পারে না। শিলিগুড়ি শহর একটা, আমরা জানি যে একটা ভূ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট ভালনারেবল একটা জায়গা, এটাকে চিকেন স্নেক বলা হয়। এর চারদিকে অন্যান্য দেশগুলো রয়েছে, এবং এইটা বহিঃশত্রুর একটা টার্গেট পয়েন্ট কিন্তু আমরা জানি যে তারা আমাদের দুর্বল করতে চায়। কাজে আমরা যারা শিলিগুড়িতে বসবাস করি বা শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে বসবাস করি, সেক্ষেত্রে নাগরিক সমাজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা অনেক সময় বিভিন্ন জায়গাগুলোতে আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যাই, সেখানে আমরা ক্যাম্প করি, কোথাও রক্তদান শিবির করি, কোথাও চা বাগানগুলোতে গিয়ে হয়তো পড়ার ক্লাস এগুলো করে থাকি। তো আমি এখানে কোনো রাজনৈতিক চর্চা করবার জন্য তো আমি এখানে আসিনি। আর আমার সহ বক্তারা যেভাবে বলছেন ঠিকই বলেছেন, যুক্তিপূর্ণ কথা বলেছেন। তবে আমি সবাইকে বলবো
যে আমরা আরো একটু যদি অ্যাক্টিভলি কাজ করতে পারি, যাতে আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কোনো জঙ্গি গোষ্ঠী না পায়। এবং জঙ্গি গোষ্ঠীর যে স্লিপার সেলগুলো রয়েছে, যে স্লিপার সেলগুলো হয়তো এখানে আশেপাশে লুকিয়ে বসে রয়েছে, খুব দুর্বল হয়তো অবস্থায় রয়েছে, কিন্তু জল পড়লে তারা সক্রিয় হতে পারে। আমরা যদি সবাই মিলে একসাথে রাজনৈতিক চর্চাকে সরিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি আমাদের রাজ্যের কথা, আমাদের দেশের কথা বলতে পারি, এবং আমাদের দুর্নীতি হোক বা আমাদের যাবতীয় যা কিছু বহিঃশত্রুর আক্রমণ হোক, জঙ্গি আক্রমণ হোক, সবকিছু ঠেকানোর ক্ষেত্রে আমরা নাগরিক সমাজ হিসেবে যতটুকু পালন করবার সেটা আমরা পালন করতে প্রস্তুত রয়েছি। না, আমারও সেটাই আরেকটা বক্তব্য, কেননা বিষয়, বিভিন্ন সময় কি হয়, বিভিন্ন দলের সাপোর্ট থেকে যায় এই এদের, পরে দেখা গেল জঙ্গি গোষ্ঠী বা যে কোনো জিনিসের সাথে বা যে কোনো একটা ঘটনার সাথে তাদের জড়িত, তখন এইটাই একটা অসুবিধা হয়ে যায়। এই জন্য আমরা অবশ্যই বলবো যে সর্বক্ষেত্রে আমাদের এই জিনিসটা অবশ্যই বিবেচনা করেছি, দেশের সুরক্ষা সবার প্রথমে। আর দেশের সুরক্ষার জন্য যদি এরকম কেউ কোনো ক্রিমিনাল বা কেউ থাকে, তাকে অবশ্যই যাতে বয়কট করা হয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এটাও একটা চিন্তা ভাবনার বিষয়। সম্প্রতি দেখুন এই দেখা স্লিপার, গিয়েছে গত পরশুদিন রাতে শিলিগুড়ি আশিঘর ফাঁড়ি অন্তর্গত এলাকা থেকে 9 জন বাংলাদেশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যখন এই বাংলাদেশে উত্তাল পরিস্থিতি ছিল, তখন প্রাণের দায়ে কাঁটাতারের বেড়া অবৈধভাবে পার করে তারা এসেছিল এবং তাদেরকে অ্যারেস্ট করে গতকালকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তারা কিন্তু স্বীকার করেছে ইসলামপুর দিয়ে তারা অবৈধভাবে ঢুকেছে। কেমন করে ঢুকলো যে এই 9 জন বাংলাদেশের নাগরিক, দেখুন আমি কিভাবে তো আমি তো সম্ভব? প্রথমেই ওটা আমি তো প্রথমেই এটা বললাম যে যেগুলো বর্ডার এরিয়া যেগুলো আছে, যেগুলো বর্ডার পুরোটাই হচ্ছে রাজ্যের মধ্যে বর্ডার হতে পারে, কিন্তু বর্ডার পুরোটাই যা থাকে বিএসএফ এর আন্ডারে এবং স্বরাষ্ট্র সবচেয়ে যেটা মন্ত্রকের বড় আন্ডারে থাকে। বিষয় আমি যেটা তো বলছি, সেটা 2 মাস 2.5 মাস ধরে ওরা নির্বিঘ্নে শিলিগুড়িতে কাটালো। আজ থেকে প্রায় 2 মাস কেন, তারও বেশি, যখন বাংলাদেশে ওই ঝামেলা চলছিল, তখন তারা নিজের প্রাণের দায়ে এখানে এসছে। এবং 2 মাসেরও বেশি নির্বিঘ্নে তারা শিলিগুড়িতে আশিঘর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তারা থাকছিলেন। এতদিনও কেউ দেখুন টের যারা পায়নি যে তারা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। দেখুন এটাই প্রশ্ন, যারা ওরা 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 যেখান থেকে ঢুকেছে সেই জায়গাগুলো, প্রথমেই আমি যেটা বলতে নিলাম যে প্রথমে এই সব জায়গাগুলো যেগুলো মানে বর্ডারের ক্ষেত্রে যে জায়গাগুলো একটুখানি সংকীর্ণ এবং যেগুলো জায়গা দিয়ে এরকম বর্ডার হচ্ছে পার হওয়া সম্ভব, সেই জায়গাগুলোকে আগে পরিপূরক পরিপূরকভাবে সেগুলোকে হচ্ছে পরিবর্তন করা দরকার। আর পরবর্তীতে যারা শিলিগুড়িতে এসে, দেখুন শিলিগুড়িতে এসে এত এত লোকের মধ্যে তারা হচ্ছে মিশেছিল। তো যদি যেখানে হচ্ছে বাড়ি ভাড়া দিয়েছিল, তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে বাড়ির লোকজন যদি প্রথমেই যদি ডকুমেন্টস চেক করতো বা কিছু করতো, সেই ক্ষেত্রে তারা হয়তো উম, জেনে যেত যে তারা হচ্ছে আমাদের দেশের নাগরিক না, বাইরের দেশ কুশলদা, থেকে তা ওনারা। ভোটার কার্ড আধার এতদিন কার্ড না পর কেজি দরে আজকে কি ওরা বানাতে প্রাণের দায়ে বানাচ্ছে, প্রাণ বাঁচাতে এসেছিল, তাই কেজি দরে তাই বানাচ্ছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সরকারি ঘটে। মদতে, কেজি দরে এই ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাচ্ছে। যেখানে আমাদের হয়তো আমাদের ভোটার কার্ড বানাতে পারছি না, কিন্তু বাংলাদেশ থেকে যারা আসছে না, তারা একদিনে বানিয়ে ফেলছে। নিশ্চয়ই এটার মধ্যে রাজনৈতিক মদত আছে এবং প্রশাসনিক গাফিলতি আছে। তো এইগুলোর জন্য আমরা দেখুন বলছি, আপনার কি মনে হয় না এনআরসিটা দরকার? এক্ষেত্রে আপনাকে আমি জানতে চাই, এক্ষেত্রে এনআরসিটা খুব দরকার আপনার মনে হয় না? যে আমাদের ক্ষেত্রে, যে আমাদের এই পশ্চিমবঙ্গে এনআরসিটা লাগু হওয়া খুব প্রয়োজন ছিল। আপনি আপনি যেটা বললেন যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মদতে, তো হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো হচ্ছে পুরোপুরি হচ্ছে কেন্দ্র সরকারের পোর্টাল, এগুলো রাজ্য সরকার বানায় না। রাজ্য সরকার হচ্ছে কিন্তু আপনাদের হয়তো আপনাদের এক বিধায়ক, যেখানে আপনাদের যেখানে একজন তো বিধায়কের ওটা, যে দাঁড়িয়েছিল, সে বাংলাদেশের থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করা হয়েছিল, আপনি এটা মনে হয় তো জানেন। এখানে তো আপনাদের তো হচ্ছে যে যেগুলো যে শিলিগুড়িতেও বহু পাওয়া গেছে ভুয়ো ভোটার কার্ড, যেগুলো হচ্ছে এখানে হচ্ছে ভোটার আইডি আছে, সাথে হচ্ছে বিহারে হচ্ছে ভোটার আইডি আছে। ওনারা বিহারের ভোট যেহেতু আগে হয়, বিহারে যখন ভোটার মানে বিহার ওনারা থেকে নিজেরা আসলে এই স্বীকার, যে বিজেপির ভোটার, এটা কি করে বললেন? বিজেপি কি এখানে ওনারা জিতে নিজেরা আছে? ওনারা বহুজন বিজেপি তো এখানে নিজেরা জিতে নাই, স্বীকার এখানে তো আপনারা না। প্রচুর, আপনারা তো এখানে প্রচুর ভোটার দিয়ে বলে জিতে আছেন। তাহলে এটা হ্যাঁ, কাদের ওনারা ভোটার? ওনারা দেখুন, এটা আমাদের কথা না, এটা মানুষের কথা। ওখানে ওখানে মানুষ যাকে যখন ধরা হয়েছিল যে এই ভোটার কার্ডটা জালি, দুই জায়গাতে আছে, তো ওখানে উনি নিজে স্বীকার করেছিলেন, ওখানে যে বিজেপি পঞ্চায়েত আছে, উনি এখানে ভোটার কার্ড বানিয়ে দেওয়ার জন্য ওখান থেকে রেসিডেন্সিয়ালে সাইন করে দিয়েছেন। এটা যিনি যাকে ধরা হয়েছিল তিনি নিজে বলেছেন। তো এখান থেকে হচ্ছে ভোটার কার্ড, ধরেছিল আধার কে, কার্ড, পুলিশ এগুলো না আপনারা? ধরেছিলেন তো আপনারা। তো আপনারা যে কি বলাচ্ছেন বা বলাচ্ছেন না,
এই আপনাদের প্রেশারটা আপনাদের তো এই ওই যে জায়গাটা, যখন আপনারা তো প্রেশার দিচ্ছেন। যখন আমি রাজনৈতিক আপনাকে কি যখন বললাম প্রথমেই বললাম না যে পশ্চিমবঙ্গে আমরা সুরক্ষিত নাই? কোন জায়গাটায়? এই জায়গাটায় আমরা সুরক্ষিত নেই, পুলিশ এই পুলিশের জায়গাটায় কথা, সুরক্ষিত নেই। আমাদের বাকে, হ্যাঁ আমাদের যে কথা বলার স্বাধীনতা সেটা নেই। এবার পুলিশের কথাটা যেটা বললেন আপনি, ওটা আমরা যেটা বললাম ওটা আমরা নিজেরা জিজ্ঞাসা করতে যাইনি। উনি হচ্ছে পুলিশকে ডাকার পরে পুলিশের সামনে উনি বলেছেন। আপনারা বাড়ি আমাদের বাড়ি আপনারাই গেছিলেন, আমরা দেখছি এবং আমরাও গেছি। আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের ভোটার বাড়ি বাড়ি স্কুটিতে। যদি নাও যাই, দাঁড়ান দাঁড়ান, বাড়ি বাড়ি যদি নাও যাই, প্রত্যেকটা বুথের প্রত্যেকটা পোলিং এজেন্টের কাছে এত বছর ভোটের করেন না লিস্ট। কেন? 2009 থেকে তো আপনারা ছিলেন, তো 2009 থেকে এসে 2024 আপনাদের মনে পড়লো ভুয়ো ভোটার? আর আমরা এত বছর ধরে যে বলে যাচ্ছি যে ভুয়ো ভোটার নিয়ে, তখন আপনাদের চোখ খুলে নাই। ভুয়ো যখন ভোটার আপনাদের ভুয়ো বাংলাদেশের ভোটার ক্যান্ডিডেট ধরা ভুয়ো পড়লো ভোটার নিয়ে যে ভুয়ো বাংলাদেশ ভোটার থেকে নিয়ে আপনারা বাংলাদেশ ক্যান্ডিডেট থেকে বানিয়েছিলেন। এখন তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তো ভুয়ো ভোটার তো কি ঢুকেছে না ঢুকেছে পরের কথা, এখানে তো ভুয়ো ভোটার দেখা যাচ্ছে যারা গুজরাটের বাসিন্দা, যারা বিহারের বাসিন্দা, ওনারা এখানে তবু দুটো দুটো ভারতীয় করে তো, ভোটার। আমি এটা বলবো ওরা ভারতীয় তো, হ্যাঁ, তো ভারতীয় হলে ভারতীয় দুটো, তো। মানে আপনার আর মানে আপনারা আপনার তো কথায় বাংলাদেশ থেকে ভারতীয়, এসেছিল, যারা আপনার মুর্শিদাবাদে কথায় তার এখনো মানে ভোটার না না, বেশিরভাগ, আপনি যেটা তারা বললেন বেশিরভাগই আপনার কথায় মানে বাংলাদেশে। দুটো। তো বাংলাদেশ কি ভারতীয় আমাদের হলে দেশের হয়ে দুবার গেল? কি, ভারতীয় হলে দুবার কি পাঁচবার কি, যে কয়টা ভোটার কার্ড না না, থাকুক দুবার তত ওটা আপনার অত ক্যান্সেল কয়টা করে ভোট দেন, দিয়ে, সেটা আপনার ওই কয়টা ঠিক আছে, কিন্তু কি করে আপনারা বাংলাদেশি ভারতীয় বানায় দিচ্ছেন? বাংলাদেশ থেকে পার হয়ে আসছে বর্ডারের তল দিয়ে, বর্ডার আপনাদের হচ্ছে স্বরাষ্ট্র তারপরের দিনই মন্ত্রকের আপনাদের হাতে। ভোটার কার্ড হয়ে যাচ্ছে না এবং না আপনাদের দাঁড়ান, ক্যান্ডিডেটও হয়ে যাচ্ছে। ভোটার ভোটার কার্ড আধার কার্ড বানাচ্ছে হচ্ছে কেন্দ্র সরকারের পোর্টাল থেকে, সবকিছু ভেরিফাইড হয় কেন্দ্র সরকারের পোর্টাল থেকে। হ্যাঁ, তারপরে আপনাদের আপনারা রাজ্য বলেন কি সরকারের যারা আপনারা বলেন কি করে যে আপনাদের রাজ্য রাজ্য সরকার সরকারের যারা কর্মচারী, রা- তারাই হচ্ছে দায়িত্বে থাকে, বাড়ি বাড়ি গিয়ে এটা ভেরিফিকেশন করে। ও কেন্দ্র সরকারের থাকে রা- না। যারা ভোটার, রাজ্য আপনাকে বলেছি বিএলআরও তে যারা থাকে অনলাইন তারা রাজ্য অনলাইন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ে অনলাইন সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড হ্যাঁ, কিন্তু করতে হয় ভেরিফাইটা কারা সেটা। করে? ওটা তো রাজ্য সরকারের কর্মচারী করে, বিএলআরও। অনলাইন যেটা না না অনলাইন যেটা ভেরিফাইটা অনলাইন কে করে? ডকুমেন্টস গুলো যখন হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে, এখন হচ্ছে ভেরিফাইড করতে কেউ আসে না। আপনি কবে ভোটার কার্ড বানিয়েছিলেন জানি না, আমার হচ্ছে রিসেন্টলি আমরা কলেজে স্টুডেন্টদের সাথে ওটা সবার 18 সাথে আমরা বছর থেকে ওটা 22 বছর দাদা, ওটা 18 থেকে 22 বছরের জন্য ভেরিফাই হয় না। তার উপরে যদি বয়স হয়, যেটা আপনারা বলছেন গুজরাট থেকে এসে করছে, নিশ্চয়ই ওনার বয়স একটা ব্যাপার আছে। ওই বয়স্ক মানুষটাকে আপনারা কোথা থেকে করলেন তাহলে? আপনি গুজরাট থেকে যারা হচ্ছে ইয়ং ভোটার গুলো 18 থেকে 22 বছর ভেরিফাইড হয় না, তো হ্যাঁ, ওদের কোনো কিছু ভেরিফাই লাগে না, ওনারা অনলাইন অ্যাপ্লাই করলে হয়ে যায়। 18 থেকে 22 বছরে বাংলাদেশি ভোটার কোথা থেকে আসছে, ওগুলো ভেরিফাইড হয় না, আপনারা তো ওগুলো তো সব বয়স্কদেরও করে কেন্দ্র দিচ্ছেন, সরকারের আপনারা তো পোর্টালে বয়স্কদেরও আপলোড করে হচ্ছে। দিচ্ছেন। কেন্দ্র যে সরকারের ক্যান্ডিডেট পোর্টালে আপলোড আপনাদের হচ্ছে। করছিলেন, যাকে কেন্দ্র ক্যান্ডিডেট করেছিলেন, সরকারের সে কি করে হলো তাহলে? কেন্দ্র সরকারের পোর্টালে আপলোড হচ্ছে। এনআরসি নিয়ে কথা বলার তো আমার আপনার এখানে কাছে যে একটাই কোশ্চেন, আপনার এখানে এনআরসি দরকার কিনা তাহলে? এই যে আপনি এনআরসি একটু আগে যদি বললেন প্রত্যেকের একটা পরিচয় পত্র থাকা উচিত, ভোটার কার্ডটা আপনারা এসে কেজি ধরে বানিয়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে এনআরসিটা হওয়া দরকার কিনা? ভোটার কার্ড আমরা কেজি ধরে বানিয়ে দিচ্ছি, যারা ভোটার কার্ড বাংলাদেশ থেকে আসছে তাদেরকে বাংলাদেশ আবার পাঠানো উচিত হ্যাঁ, তো কিনা? ভোটার কার্ড অ্যাপ্রুভ যারা আগামী 5 কেন্দ্র বছরের মধ্যে সরকার এসছে। কেজি ধরে হচ্ছে কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করছে। তার মানে যে জঙ্গিরা হচ্ছে একদিনে ওরা বর্ডার পার হয়ে এসে হচ্ছে কাশ্মীরে ছিল না, ওরা কাশ্মীরের লোকাল সিভিলিয়ান সেজেই বসেছিল, তার মানে ওখানে জঙ্গিদেরও তার মানে ভোটার কার্ড কেন্দ্র সরকার বানিয়ে দিয়েছে। অবশ্যই, আমি তো যদি বলছি এই এটা কেন্দ্র সরকার বানায় নাই, আপনার ওখানকার যারা বলছি, ওখানে কে আছে আপনি বলেন, ওখানে জিতে কে আছে? সেই সময় যারা করছিল, সেই সময়, এগুলো আজকের ভোটার কার্ড না। এটাই তো আমি বলছি যে কাশ্মীর আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য কাশ্মীর নেই। ইউনাইটেড টেরিটরি কাশ্মীর আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই। ওখানে যেই ওরাও এরিয়াতে ওরাও হামলা নিজেদের ভূমি নিয়ে হয়েছে, লড়ছে, আমরা বাংলাদেশের যেই থেকে এরিয়াতে এই নিয়ে লড়ছি। আপনার তথ্য আমরা রাখা এখনো শিওর দরকার। নাই আপনি কোনদিন আমাদের চিকেন নেক, যেটা আমাদের অমিনেন্দু স্যার বললেন যে চিকেন নেক যে কোনো সময় কেটে দিতে পারে, বা এর উপরে আমাদের সবচেয়ে নাজুক জায়গায় আছি আমরা, সত্যি যে কোনো সময় আমাদের এখানে রাজনীতি করা উচিত না আমার মনে হয়। শিলিগুড়ির যে এরিয়াটা আছে, এই যে ইসলামপুর থেকে যে ধরা পড়েছে, আমাদের এই জায়গাটাকে প্রচন্ড সিকিউরিটি এবং আমাদের নিজেদের মধ্যে মানে বৈষম্য ছেড়ে আমাদের এক হয়ে আমাদের লড়া উচিত আমার মনে হয় এই জায়গাটায়, যে আমাদের শিলিগুড়িকে যাতে ডেভেলপ করা যায়। এত সিকিউরিটি দিতে তো তাহলে সিকিউরিটি যা দিচ্ছে, যদি আরো সিকিউরিটি লাগে, স্বরাষ্ট্র মন্ত্রক আছে, প্রতিরক্ষা মন্ত্রক আছে, দিক আরো সিকিউরিটি দেওয়ার জন্য কি এই আপনার জায়গাটাকে কি মনে হয় সিকিউরিটি দিলে কি দেশ সুরক্ষা হয়ে যায়? আর এদিকে যে সিকিউরিটি ভিতরের দেওয়ার মধ্যে জন্য কি আমাদের এই মধ্যে যে জায়গাটাকে শত্রু ঢুকে আছে, সিকিউরিটি দেওয়ার তারা জন্য থাকলে কি কি এই আমরা সুরক্ষিত জায়গাটাকে থাকবো? কি মানে কেন্দ্র একটা শাসিত গাছ, অঞ্চলই একটা করতে হবে। গাছের মধ্যে যদি ভিতরে ঘুন খেয়ে থাকে না, সেই গাছকে যতই উপর থেকে জল দেন, ওই ভিতর থেকে শেষ হয়ে কোনদিন গাছ পড়ে যাবে। সুতরাং আমাদেরকে ভেতর ওই চিন্তা করতে লাগবে, ভিতরের শত্রু আমাদের সবচেয়ে বড় কঠিন জায়গায় আছে, আমাদের ভেতরের মধ্যে থেকে শত্রু শত্রু আছে। ভেতরের শত্রু যদি ডিফেন্স ধরতে কি হয় করবে? খালি ডিফেন্স সেটা ভেতরের শত্রুর ক্ষেত্রে সেটা খালি পশ্চিমবঙ্গে না,
গোটা দেশে আপনাদের কথাটা সেম হওয়া দরকার, যেই সব রাজ্যে বিজেপির সরকার আছে সেখানেও, সেই না এরিয়াতেও না, এটা কাশ্মীর বিজেপি আমি পশ্চিমবঙ্গ নিয়ে বলছি। ওই দুটো বিজেপি জায়গায় ওখানেও পাকিস্তানি আছে, এখানেও বাংলাদেশি পাকিস্তানিরাই আছে। তো এই পাশে বিহারেও যেটা হচ্ছে আপনাদের বিজেপির সাথে হাত মেলানো সরকার, বিহার থেকেও বহু বাংলাদেশি হচ্ছে বর্ডার পার করে ঢোকে, তখন তো তো আপনাদেরকে ওখানে কোনো মোটামুটি কথা বর্ডার বলতে সিল দেখি হয়ে না। গেছে, এদিকে কিন্তু এখনো বর্ডার সিল হয় নাই। বর্ডার সিল হয়ে গেছে, আগের দিনও হচ্ছে বিহারের বর্ডার দিয়ে হচ্ছে গরু পাচার ওটা করতে আমাদের গিয়ে নেপালের হচ্ছে সাথে একটা সমঝোতা ছিল বলে নেপালের সাথে ঝামেলাটা হয়েছিল, এখন ওই দিকটা তো বিহারের বর্ডার বর্ডার মোটামুটি আগে সিল। বেশি বেশি না 1.5 সপ্তাহ আগের খবর, বিহারের বর্ডার দিয়ে হচ্ছে গরু পাচার করতে গিয়ে 150 গরু পাচার করতে গিয়ে 60টা গরু অলরেডি পাচার হওয়ার পরে ধরা পড়েছে। তো 60টা গরু কি বর্ডার সিল হওয়ার পর, তারপরে 60টা গরু পাচার হওয়ার পর বর্ডার সিল করা হয়েছে? কিন্তু শিলিগুড়ি থেকে তো আপনারাও দেখেন যে মাঝে মাঝে পার হয়ে যাচ্ছে, শিলিগুড়িতে তো এখনো হচ্ছে তো গরু আপনি বাজার দেখছেন তো। যখন, তাহলে আপনি না না আপনি যখন হ্যাঁ, এটা দেখছেন নিয়ে আপনি আমাদের ভিডিও লড়া করবেন, হচ্ছে তো। ভিডিও করে পুলিশকে অবশ্যই, দেবেন। অবশ্যই দেওয়া আপনি হয়েছে, যখন দেখছেন ভিডিও ধরাও করবেন হয়েছে, যখন এটা ধরাও হয়েছে। যখন এটা যাদের কিন্তু হচ্ছে ওই যে বললাম না, নাগরিক আপনাদের হিসাবে, প্রশাসনিক একটা নাগরিক মদত হিসাবে এটা আছে, আমাদের ঠিক কর্তব্য, কি যেখানে নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য, যেখানে আমরা ভুল জিনিস দেখবো সেখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রতিবাদ করাটা এটা আমাদের কর্তব্য। প্রতিবাদ করার পরে তো দেখা গেল এটা রাজনৈতিক খেল হয়ে যায়। তখন বলা হয় যে আমরা একটা ধর্মাবলম্বীদের উপরে আঘাত করছি, তাদের নাকি খাদ্য, এটাকে আমরা ইসে করছি। আপনি এখানে যেটা এই তো হচ্ছে আমাদের যেখানে এই মিডিলে যেগুলো গরু এখানে ধরা হয়েছিল এখানে সবগুলোকে আবার রিটার্ন করে দিতে এখানে হলো। দেখুন, এখানে এখানে আমি যদি এটা বলি রাজনৈতিক হিসাবে যদি বলি, এখানে হচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন যে হচ্ছে যেটা কাশ্মীরের যে ইস্যু হয়েছে, এখানে কেন্দ্র সরকারের প্রচুর ভুল আছে। তো আপনি এই ভুলগুলোকে ঢাকার জন্য আপনি হচ্ছে মানে যতবারই আপনাকে কোশ্চেন করা হচ্ছে আপনি ওটাকে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছেন। আপনি এখনো অবধি কেন্দ্র সরকারের হয়ে কোনো কথা বলেননি। আপনাকে যখনই যে কেন, কোশ্চেন আমি করা তো হয়েছে আপনাকে আপনি বললাম সেটাকে কেন। আপনার আপনাকে যখনই যে কোশ্চেন আপনি যে করা হয়েছে বললেন আপনি যে সেটাকে এখন কোনো রাজ্য ব্যবস্থা সরকারের উপরে নেয়নি, নিয়ে আপনি কি চলে করে এসেছেন। বললেন? তো আপনি কি সেটা করে বললেন স্বীকার করুন কতগুলো যে ব্যবস্থা এখানে, নিয়েছে? আপনি সেটা স্বীকার করুন যে হ্যাঁ এখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ভুল এটা, তারা ওখানে হচ্ছে এসেছিলেন তো, কাশ্মীরে প্রতিরক্ষামন্ত্রী এসে কাশ্মীরের গেছিলেন, সুরক্ষা দিতে আপনাদের পারেনি। মমতাদির সাথে বসছিলেন এবং উনার থেকে জমি চেয়েছিলেন। এই কিছুদিন আগে বৈঠক করে গেছিলেন, তখন জমি চেয়েছিলেন যে আমাদের কে বর্ডারে ব- জমি ব্যবস্থা করে কে দিন, কে বৈঠক আমাদের করে গেছিল? কাঁটাতারের ব্যবস্থা করব। না না, কে অমিত গেছে? শাহজি এসেছিলেন, অমিত শাহজি অমিত এসেছিলেন শাহজি মনে করেন। কতদিন? আচ্ছা, অমিত শাহ, হ্যাঁ, অমিত শাহজি তিন এবং 3 মাসও মুখ্য হয় নাই, আচ্ছা, অমিত শাহজি এবং মুখ্যমন্ত্রীর লাস্ট বৈঠক কবে হয়েছিল? 3 মাসের বেশি হবে, এই যে যখন 3 মাসের বেশি বাংলাদেশ হবে? ঝামেলা চলছিল। বাংলাদেশ ঝামেলা চলছিল 3 মাসের বেশি হবে। হ্যাঁ। অমিত শাহজি হচ্ছে পশ্চিমবঙ্গে এসেছিল, এসে হচ্ছে হুম। আপনাদের হচ্ছে আপনাদের এখানে যাদেরকে আমরা দল থেকে বলতে গেলে তাড়িয়ে দিয়েছি, যারা এখন আপনাদের দলে গিয়ে ঢুকেছে, ওনার সাথে হচ্ছে ওনার সাথে হচ্ছে বক্তব্য করে ওনার আচ্ছা, সাথে আপনাদের বক্তব্য দলে করে কে নিজস্ব এটা বলেন তো, আমি যেটা বুঝলাম না, আপনাদের দলটা তো তৈরি হয়েছে অন্য দল থেকে, তো আপনারা নিজস্ব ও- কাকে ভাবেন? অন্য আপনারা দল শিওর থেকে আছেন নিজস্ব কে আপনাদের? অন্য দল থেকে তৈরি হওয়াটা ব্যাপার না। আমাদের আপনাদের দলের যেগুলো সিপিএম তৃণমূল আমাদের এগুলোর দলে আমাদের কিছু ছিল দলের আগে, যেগুলো সিপিএম থেকে বা আমাদের কংগ্রেস দলের থেকে যেগুলো তাছাড়া না, আপনারা, আপনি তাহলে যদি আপনারা দলের কাকে কথা বলেন? বলেন, দাঁড়ান, আপনি যদি দলের কথা আপনার বলেন মুখ্যমন্ত্রী কি যে তৃণমূলের আগে কোথায় ছিল বলেন, এবং কি করে আসছে? এই বিজেপির হাত ধরেই তো আসছে, বিজেপির সাপোর্ট বিজেপির ছাড়া কি হাত পশ্চিমবঙ্গে আসতে পারতো? বিজেপির হাত ধরে যখন হচ্ছে সেই বিজেপির সময় হাত একরকম ধরে রূপ, এখন আরেক রকম রূপ। এনডিএ জোটে থাকা মানেই যে বিজেপির হাত ধরে আসা সেটা না। তবে এনডিএ জোটে তো হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের তো হচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রীও এনডিএ জোটে আছে, মাঝে মাঝেই ওনার হচ্ছে মানে কি বলবো মাথার মধ্যে পোকা নেচে উঠে হচ্ছে উনি ইস্তফা দিয়ে চলে আসেন যে আমি জোটের সাথে থাকবো না। পরবর্তীতে তো আবার আপনাদের দলের ওরাই এসে হাত পা ধরে নিয়ে যায় যে আপনি যদি না ছাড়েন আমাদের ওখানে সরকার পড়ে যাবে। আপনি এখানে যেটা হচ্ছে যেই জায়গাকে, যে ইস্যু যেখানে যেটা ভুল সেটাকে মানতে শিখুন। আপনি হচ্ছে আমি যেটা অবশ্যই আপনি বলছি, আমি আমি আপনি ওইটা যেটা নিয়ে আপনি বলছি না, যেটা আমি অবশ্যই আর বলছি আর যেটা আমাদের যে কোশ্চেন যেটা কাশ্মীর করলেন যেটা আমি ইস্যু, উত্তরটা সেটা দিচ্ছি। বিশাল বড় ইস্যু, দাঁড়ান, কিন্তু আমাদের আপ- ছোট ছোট ইস্যু গুলো মনে রাখতে লাগবে। আমরা যে আপনি এখানে আছি যেটা খুব নাজুক জায়গায় আছি, এটা হচ্ছে এবার আমাদের আপনি যে চিকেন নেক, প্রশ্ন যেটা আমাদের আপনি যে অমরজিৎ স্যার প্রশ্ন বললেন। আপনি যে প্রশ্নটা করলেন আমি ওটা উত্তর দিই, শুনুন। আপনি যেটা বললেন যে আমাদের দলের কে নিজের, আমাদের দলের যারা নিজের তারা আমাদের দলেই আছে, যাদেরকে হচ্ছে মানে ছাটমাল বলে আমাদের দল থেকে মানে সাইড করে দেওয়া হয় তারা হচ্ছে গিয়ে আপনাদের দলে ঢোকে। এটা হচ্ছে ওটার উত্তর। আর এদিক থেকে হচ্ছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে জমি নিয়ে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী এই পাশে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আর হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে আপনাদের তো ঠকবাজ বল- থেকে একটু গা উজাড় হয়ে যাবে যদি ওরকম খুঁজতে থাকেন না, যে আপনাদের ছাটমাল, আপনাদের কে আছে আর ভালো, আমি এটাই বুঝলাম না। কে আপনাদের আছে। ঠকবাজতে গা না উজাড় না, হয়ে যাবে। এবার আপনি বলুন তো, এবার আপনি বলুন এখানে এবার যে আপনি কে আমাকে আছে আপনাকে যেটা বললাম, কে, আপনি এনআরসি এটা বলুন যে এনআরসি কে লাগু আছে হওয়া কি। উচিত কিনা।
এনআরসি আপনি বলুন। এনআরসি লাগু হওয়া উচিত কিনা, এটা আমি রাজনীতিক হিসেবে বলছি না, আপনাকে একজন আমাদের শিলিগুড়িবাসী এবং সকলের দেখুন সহমর্মিতা দেখুন হিসেবে এদিকে জানতে দেখুন, চাই যে এখানে আমরা এনআরসিটা কতখানি দরকার আমাদের শিলিগুড়িতে, আপনি বাস এখানে করেন হিসেবে। এখানে ফার্স্ট কথা যে ইস্যু নিয়ে আমরা বসেছি, তার মধ্যে আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে বসেছি। তো যেখানে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে হচ্ছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এনআরসি লাগু হতে দেবে না, সেখানে ক্ষেত্রে আমার পরবর্তীতে এখানে দলের প্রতিনিধি আপনাকে আমি হিসাবে আমার পার্সোনালি কোনো জানতে চাচ্ছি যে শিলিগুড়ির মতো নাজুক জায়গায় যেখানে আছেন। পার্সোনালি আপনার সাথে যখন দেখা হবে আমি আপনার সাথে চায়ের দোকানে বসে আরামে তখন গল্প মানে করবো, আপনি কোনো স্বীকার করছেন অসুবিধা নেই। এনআরসি দরকার আছে, কিন্তু যেহেতু দেখুন, মুখ্যমন্ত্রী বলেছে এখানে সেহেতু আপনি। এখানে এখানে না, যদি বুঝতে পারছি, এনআরসি ঠিক আছে দরকার ঠিক যদি আছে। থাকতো, হ্যাঁ, এখানে যদি এনআরসি যদি দরকার থাকতো, মুখ্যমন্ত্রী ঠিক যখন যেই টাইমে মনে হয়েছিল এনআরসি দরকার আছে, মুখ্যমন্ত্রী তখন গিয়ে বলেছিল। তারপরে যখন গিয়ে মনে হয়েছে যে না এখন এনআরসি দরকার নেই, তখন আর মুখ্যমন্ত্রী ইয়ে করতে দেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত আমাদের কারণ এটা চূড়ান্ত দরকারের সিদ্ধান্ত। উপরে দরকার, মানে সময়ের উপরে না। যখন মুখ্যমন্ত্রী আমাদের যখন সময় হবে আমি চাবো আবার চাবো না, মুখ্যমন্ত্রী একসময় যদি মুখ্যমন্ত্রী তো চেয়েছিলেন, মমতা ব্যানার্জি এটা নিয়ে মুখ্যমন্ত্রী একটা যদি বিশাল বড় এবং ভোটার কার্ড মুখ্যমন্ত্রী নিয়ে উনি যদি লড়াই মনে করেছিলেন। করেন মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে ইয়ে করবেন, এনআরসি করবেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে যেরকম যেরকম একটা আইন পাস হতেই পারে, সেই আইন দিয়ে সবাইকে যে মানতে লাগবে এমন তো কোনো ইস্যু নেই। যেখানে কৃষক আইনও পাস হয়েছিল, কৃষক আইনে তো 1 বছর পরে গিয়ে আন্দোলনের জেরে তো সেই কৃষক আইনও প্রত্যাহার করা হয়েছিল। তো আইন হচ্ছে হয়েছে, সেটা এখন গিয়ে পরবর্তীতে লাগু হবে না প্রত্যাহার হবে, সেটা পরেই দেখা যাবে। তো এখানে যেটা মেন মেন যেটা ইস্যুটা আছে, আপনি আসলে ইস্যুতে আমার কাছে মানে আমার যেটা কথা, দেখেন, কাশ্মীর ইস্যুটা আমাদের কাছে সত্যি সবচেয়ে সংবেদনশীল এবং আমরা সবাই এটা নিয়ে মর্মাহত, কাশ্মীর ইস্যুতে কিন্তু এখানে যাতে সবাইকে এরকম কিছু না একসাথে হয় মিলে আমাদের শিলিগুড়িতেও যাতে আমরা একতার সাথে থাকতে পারি, সেই জিনিসটা নিয়ে অবশ্যই আপনাদের বলবো যে যদি সর্বধর্ম কিন্তু এবং আমি মনে সবাইকে নিয়ে করি আমরা। আমি আমি মনে করি শিলিগুড়ি থেকে আমি মনে করি আমি যথেষ্ট সুরক্ষিত আছি। আমি মনে করি খালি আমি না, আমার পরিবার, কাশ্মীরের আমার এই পাড়া, ঘটনায় গোটা পাড়া বলে করে যথেষ্ট সুরক্ষিত কাশ্মীরের আছে। এই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে। একটাই রব, বদলা চাই, বদলা নিতে হবে। কিভাবে বদলা নেওয়া হবে বলে মনে হচ্ছে, বা কিভাবে বদলা নেওয়া উচিত এই নরকীয় ঘটনা, কি মনে হয় আপনাদের? না দেখুন, আমি একটু সংক্ষেপে বলে নিই, আমি একটু একটু বেরোবো আর কি, এটা কিসের বলে যেন নিই। মিউট আছে আপনার। আচ্ছা, হ্যাঁ, বলুন। সরি, হ্যাঁ মিউট নেই, দেখুন মিউট বদলা, নেই, হ্যাঁ আমি একটু বলে নিই। হ্যাঁ বলুন। দেখুন, যে ঘটনা ঘটেছে তাতে দাবি বলা হচ্ছে যে পাকিস্তানের হাত রয়েছে। এবার আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। পাকিস্তান ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল। পাকিস্তান কোনোদিনই রাষ্ট্র হিসেবে স্বাবলম্বী হতে পারেনি, এবং পাকিস্তান সবসময় ক্রস বর্ডার টেরোরিজমকে সাপোর্ট দিয়েছে। যে সমস্ত দেশগুলো ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই স্টেটগুলো কিন্তু একটা ফেইল্ড নেশনে পরিণত হয়েছে। আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি দেখি, সেখানেও টেরোরিজম রয়েছে। আর এই টেরোরিজমের সাথে একটা পুঁজির সম্পর্ক রয়েছে, একটা অর্থের চাহিদা, অর্থের একটা যোগানের ব্যাপার রয়েছে। কারণ একটা সংগঠন, এই ধরনের সংগঠন যাদের কাছে মানে বড় বড় বন্দুক, AK-47, গোলা গুলি, কার্টুজ, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস, সেগুলো তো এমনি বিনা পয়সা হয় না। শুধু কোনো একটা ধর্মের নাম বললাম আর সঙ্গে সঙ্গে সেই AK-47টা চলে আসলো, এটা হয় না। এটা একটা সুগঠিত, একটা সুনিয়ন্ত্রিত একটা সংস্থা থাকে, সংগঠন থাকে, তারা এগুলোকে কিছু মানুষকে রিক্রুট করে, তাদের মগজ ধোলাই করে, এবং পাশাপাশি তাদেরকে কিন্তু অর্থের যোগান দেয়। কাজে আমাদেরকে কিন্তু এই অর্থের যোগানের জায়গাটাকে কাটল করতে হবে। কারণ আজকে আমি দুম করে একটা কোথাও একটা এয়ার স্ট্রাইক করলাম বা বোম মারলাম, সেটা হয়তো সাময়িকভাবে কোনো একটা আমাদের মনে হতে পারে যে আমরা হাততালি দিলাম, যে এটা একটা সমাধান হলো। কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমাদেরকে যেতে হয়, আমাদের কিন্তু অর্থের যোগানের জায়গাটাকে একদম কাটেল করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ওখানকার স্থানীয় মানুষজনের মধ্যে অনেককেই আমার মনে হয় কিন্তু এখন এই টেরোরিজমের বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছেন। এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একত্রিত ভাবে, নাগরিক সমাজ একত্রিত ভাবে, সাধারণ মানুষের মধ্যে একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, তাদেরকে একত্রিত ভাবে আমাদেরকে একটা একটা সার্কিট গড়ে তুলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে আমি আগেও বলেছি, কোনো চটকদারি বিষয় নয়। আমি জল বন্ধ করে দিলাম বা আমি একটা কিছু করলাম, আমি ভাবলাম যে এটা দীর্ঘমেয়াদে কোনো সমাধান হবে, আমার কিন্তু সেক্ষেত্রে মনে হয় এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হবে না। কারণ আমি আগেও বলেছি
এই জিনিসগুলোর অনেক সমস্যা রয়েছে। ভারতেরও অনেক নদী নদী রয়েছে, যেগুলো হয়তো নেপাল থেকে ঢুকছে, যেগুলো হয়তো তিব্বত থেকে ঢুকছে, পাকিস্তানও ভারত থেকে ঢুকছে। কাজেই আমার এই যে জলের ব্যাপারটা, এই ব্যাপারটা আমি জানি না এটা কতদূর সফল হবে বা এটা মানবিক হবে কিনা আমি জানি না। কিন্তু জঙ্গিদেরকে কোনোভাবে রেয়াত করা যাবে না। জঙ্গিদের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে অ্যাটাক করতে হবে এবং একটা জনমত গড়ে তুলতে হবে, এবং বাইরের যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানেও ভারতের কূটনীতি, নিশ্চয়ই ভারত একটা বড় দেশ, সেখানে ভারতের কূটনৈতিক জয় হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ল্যাবস গুলো রয়েছে, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখলাম, যে বাংলাদেশে আমাদের ভারতের যে প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট ছিল আমরা বলে মনে করি, যে হাসিনা গভর্নমেন্ট, বাংলাদেশেও আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের উগ্রবাদী শক্তি, বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তি যারা কট্টর, তাদের কিন্তু মাথাচাড়া দিয়েছে। এবং বাংলাদেশেও আমরা দেখেছি যে বিভিন্ন সংখ্যালঘু মানুষদেরকে, সেটা চিন্ময় কৃষ্ণ দাস হোক বা আরো অন্যান্য যারা হোক, তাদের উপরে যে একটা অত্যাচার নামিয়ে আনা হয়েছে। কিছুদিন আগে ভবেশচন্দ্র রায় বলে একজনকে কুপিয়ে খুন করা হয়েছে, বা মুর্শিদাবাদও আমরা দেখলাম যে কুপিয়ে খুন করার ব্যাপারটা। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পীড়া দেয়। এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু সচেতন ভাবে এগোতে হবে, এবং শুধু কাশ্মীর নয়, ওটা ভারতবর্ষ যাতে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে আমরা সুরক্ষিত করতে পারি, তার জন্য কিন্তু রিক্রুটমেন্টও করতে হবে, এবং গোয়েন্দা দপ্তরকে আরো সুরক্ষিত, আরো বেশি তাদেরকে সতেজ এবং সবল হতে হবে এটুকু। এবং নাগরিক সমাজকে যে ভূমিকা নেবার কথা, সেটা নাগরিক সমাজকেও কিন্তু নিতে হবে, কেননা আমাদের ক্ষমতা সীমিত হলেও আমাদের সামান্য একটু রোল হলেও রয়েছে কিন্তু। এটুকু বলে আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আর 5 মিনিটের মধ্যে বেরোবো। আমি শেষ করছি, বলুন, আপনারা বলুন। আমার মনে হয় হচ্ছে, যেটা হচ্ছে বদলা যেটা ব্যাপারটা আছে, যেটা উনি বললেন যে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, দেখুন হঠকারী সিদ্ধান্ত তো হয়তো, যেটা উনি বললেন ওটাতে সহমত, যে এখন কিছু টাইমের জন্য হয়তো সেটা হচ্ছে স্থগিত থাকলো, কিন্তু পরবর্তীতে গিয়ে আবার সেই জিনিসটা আবার পুনরাবৃত্তি হলো। সেটাকে না করে যেগুলো হচ্ছে মেন জায়গাগুলো চিহ্নিত করে তাদের মেন মূল ঘাঁটিগুলোকে, এবং আমাদের তারা যেই সব জায়গা দিয়ে হচ্ছে আমাদের দেশে প্রবেশ করছে, এবং আমাদের দেশে যেই সব এরিয়াতে বা যেখানে নিজেদের ঘাঁটি বা নিজেরা থাকছে, সেই সব এরিয়াগুলো ভালোভাবে সেগুলোকে চিহ্নিত করে তাদেরকে সেখানে আগে আমাদের দেশের যারা যারা ওদের সাহায্য করছে তাদের আগে শেষ করা দরকার। কারণ ভেতরকার আমাদের দেশের নিজেদের লোকেরা যখন হচ্ছে তাদের সাহায্য করছে বলেই তারা যখন হচ্ছে ওই দেশ থেকে এদেশে আসছেন, এই দেশের অর্থ পাচ্ছেন, এই দেশ থেকে তারা হচ্ছে বন্দুক বারুদ এসব কিনতে পারছেন। এই সব জায়গাগুলোতে গিয়ে যারা যদি যেই সব জায়গাতে কিছু লোকজন যারা সাহায্য করার মতন থেকে থাকে, তাদেরকে আগে চিহ্নিত করা দরকার। তাদের তাদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার হচ্ছে সরকারকে। এবং পরবর্তীতে গিয়ে জঙ্গি যেসব ঘাঁটিগুলোতে ঢুকে হোক বা এয়ার স্ট্রাইক করে হোক, ঘাঁটিগুলোকে পূর্ণভাবে হচ্ছে মানে একদম শেষ করে দেওয়া দরকার, যাতে পরবর্তীতে সেই সব এরিয়ায় ঘাঁটি তোলার আগে তারা যেন 10 বার ভাবনা চিন্তা করে যে এখানে ইয়ে হলে আমাদের হচ্ছে এই পরিণতি হতে পারে। এবং এর সাথে পাকিস্তান গভর্নমেন্টকে এটা হচ্ছে কেন্দ্র সরকারের কিছু এই ক্ষেত্রে কোনো মন্তব্য করা আমার ঠিক হবে না, কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে হচ্ছে এমন ভাবে হচ্ছে কেন্দ্র সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার, যাতে পাকিস্তান গভর্নমেন্ট, যাতে যেটা দেশ অলরেডি হচ্ছে পাকিস্তান, যেখানে হচ্ছে নিজেদের মানে দেশের মধ্যে আটা চাল কেনার মতন টাকা হচ্ছে লোকজনের কাছে নেই, ওরা ওখান থেকে তো নিশ্চয়ই সবকিছু যোগান দিয়ে তাদেরকে এই পাশে পাঠানোর মতন অবস্থা হয়তো সেই দেশের থাকবে না। তারা হচ্ছে ওদেরকে কোনো মতে এই পাশে ঢুকিয়ে দিচ্ছে, বাকি পুরো কিছু এই পাশ থেকে তারা যোগান পাচ্ছে। তো সেই ক্ষেত্রে লোকজনরা যদি সচেতন হয়, যারা যারা সেখানকার নাগরিক তারা যদি সচেতন হয়, পরবর্তীতে গিয়ে এইসব বড় ঘটনা এগুলো হওয়ার আগে যদি সাধারণ মানুষ যদি সতর্কভাবে থাকে, এইসব বড় ঘটনা অনেক আটকে দেওয়া যাবে। এবং হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে এমন ভাবে কোনো একটা পদক্ষেপ নিতে হবে, যাতে পাকিস্তানেও সাধারণ মানুষজন যারা আছে, সেখানে পাকিস্তান মানেই যে সেটা জঙ্গি সম্প্রদায়ের দেশ সেটাও বলা চলে না, সেখানেও সাধারণ মানুষজন আছে। তো এমন ভাবে ইয়ে হতে হবে যাতে সেই ক্ষেত্রে খালি জঙ্গি যারা আছে তাদের এমন ক্ষতি হয় যে পাকিস্তানের পরবর্তী জঙ্গি সংগঠন উঠে দাঁড়ানোর আগে হচ্ছে 10 বার ভাবনা চিন্তা। আমি কুশলদা এবং অনিরুদ্ধা দুজনেরই সত্যি এই কথার সাথে সহমত যে দেশকে আগাতে গেলে আমাদের এই যে আজকে সমস্ত সর্বদল বৈঠক যেটা হয়েছে, ঠিক এরকমই একটা সাপোর্ট দরকার ছিল। এবং আমাদের প্রধানমন্ত্রী, আমরা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেপ এখন পর্যন্ত নিয়েছে।
আরো স্টেপটা নেওয়া উচিত, যেটা কুশলদা বললেন, আমিও সেটাই সহমত, যে সেখানকার যে জঙ্গি গোষ্ঠী তাদেরকে যাতে উঠে দাঁড়াতে না পারে। এমনি তো পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। পাকিস্তানে এখন রুটি কেনা মানে সেখানে আটার দাম যা শুনছি আমরা, সেটা অবাক। যে ওখানে তো ওখানে আর্থিক দিক থেকে ওরা আগেই পঙ্গু হয়ে গেছে, কিন্তু তাদের জঙ্গি গোষ্ঠীগুলো এখনো বিভিন্নভাবে মদত পাচ্ছে এবং ভারত থেকেই মদত পাচ্ছে। ওখানে ওদের ক্ষমতা নাই। ভারতেই বিভিন্নভাবে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের টিম, হয়তো স্লিপার সেল যেটা আছে, তারা কাজ করছে নিশ্চয়ই। তো এগুলোকে খুঁজে বার করার জন্য আমাদের একতা দরকার। দেশবাসী সবাই এক হয়ে নিশ্চয়ই বাড়ির আশপাশে যে নতুন চেহারা দেখবে, যে নতুন লোক আসছে, নতুন কাউকে সন্দেহভাজন হচ্ছে, অবশ্যই পুলিশকে বা আশপাশে যে বিএসএফ যার কাছে যেই নম্বর আছে তাদেরকে অবশ্যই সূচনা দিয়ে, কেননা সন্দেহবাদিত আমরা যাতে তাদেরকে ধরতে পারি। কারণ পুলিশের একার পক্ষে বা আর্মির পক্ষে সম্ভব হয় না। তারা হয়তো বর্ডার সিল করে বা বর্ডারের মধ্যে দাঁড়িয়ে হয়তো কাজ করে দিতে পারে, কিন্তু পিছন দিক দিয়ে কে আসবে সেটাই, এটা হচ্ছে পিছন দিকে সেই আঘাত। নালে আমাদের অমরেন্দ্র স্যার বললেন যে বর্ডার থেকে কত ভিতরে ঘটনাটা ঘটেছে, তাদেরও ক্ষমতাও নেই আবার বর্ডার পার হয়ে চলে যাওয়ার। তো সুতরাং এখানে আমাদের দেশের ভিতরের শক্তি কাজ করেছে, এটা বোঝা গেল। এবং এই শক্তি যে কাজ করেছে, আমাদের অনুমান যে যদি ভিতরে কাজ করে থাকে, তার মানে স্লিপার সেল এখনো পর্যন্ত ওদের প্রচন্ড কাজ করছে। এই স্লিপার সেলগুলোকে ধরার জন্য দেশবাসীকে এক হওয়া দরকার। এখানে কোনো ধর্ম দেখা উচিত না। যদি কেন যখন কেউ মৃত্যু হয়, আজকে যারা মারা গেছে তার মধ্যে একজন কিন্তু অন্য ধর্মেরও ছিল, মানে এরকম না যে খালি হিন্দুই মারা গেছে সে বাঁচাতে গিয়ে। তার মানে আমাদের এখানে যেমন এপিজে আব্দুল কালামও আছে, স্বামী বিবেকানন্দ আছে, এবং সবাই সব ধরনের মানুষকে নিয়ে আমাদের এই দেশ। তো সুতরাং সবাইকে এই জিনিসটা ভাবতে লাগবে যে যদি কোনোদিন এরকম কোনো আঘাত যে ঘটছে, সেখানে যে আমার পরিবার সুরক্ষিত থাকবে সেটা না। তো সুতরাং যদি সুরক্ষিত রাখতে হয়, আমাদেরকেও দেশের ভিতরে বসে আমাদেরকেও কাজ করে যেতে লাগবে। আমরা মনে করি আমরা পাড়ার এবং আমাদের আশপাশের আমরা আর্মি, আমাদেরকে এই চিন্তা ভাবনা রাখতে লাগবে। এবং দেশের ভিতরে যারা এইভাবে বিভিন্ন রকমের আর্মস সাপ্লাই করছে বা বিভিন্ন রকমের মদত পুষ্ট করছে, ধর্মের নামে হোক বা অন্যের নামে, যেইভাবে হোক, কেননা এটা ধর্মের নাম দিয়ে ওরা করেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত ভাঙতে পারবে না। আমরা ভারতীয়রা, আমরা সর্বধর্মাবলম্বী, এবং আমাদের কোনো রকমের এরকম আমাদের মানে একতাটা এত হাই যে আমাদের অত সহজে কেউ ভাঙতে পারবে না। তো সুতরাং ওরা যে চেষ্টা চালাচ্ছে যে আমাদের মানে নিজেদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে যাতে আমরা দেশটাকে দুর্বল করতে পারি এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মতন আমরাও দুর্বল হয়ে যাই, সেই চেষ্টাই চালাচ্ছিল। সে জায়গায় ওরা পারবে না। আমাদের দেশে যেটা আমাদের দেখলাম, কাশ্মীরের ছেলেমেয়েরা তারা জেগে উঠছে, তারা বলছে আমাদের এখানে এরকম ঘটনা ঘটলে তাহলে আমাদের যে পর্যটন শিল্প সেটা নষ্ট হয়ে যাবে। এবং তারা এটাও উপলব্ধি করছে যে এখানে মারা গেলে যখন একটা গুলি চলে, তারপরে যখন আর্মি অ্যাকশন হয় বা যে কোনো কিছু হয়, তখন কিন্তু সবাই এফেক্ট হয়। কেননা এখন সেই জায়গাটায় সমস্ত কিছু বন্ধ আছে। তো তাদের শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে ব্যাঘাত হয়। এত বছর ওরা এই জিনিসটা দেখেছে, তার মধ্যে এখন একটু ভালো জিনিস দেখেছিল যে লাস্ট 2 বছর খুব ভালো ওদের সময় কেটেছে, তার মধ্যে যদি এই ঘটনা ঘটে, তো সেই ক্ষেত্রে তাদেরকেও মানে জানতে হবে যে আমাদের মধ্যেও যদি কেউ একজন এরকম কাজ করছে, তাকে যেন পুলিশ বা আর্মির হাতে তুলে দেওয়া হয়। এইভাবেই দেশটাকে সুরক্ষিত করা যাবে। আর পাকিস্তানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, আমি মনে করি যদি মনে হয় যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এমনি তো আমি যতখানি জানি আর্থিক দিক থেকে যুদ্ধ ঘোষণা বহুদিন আগেই করে দিয়েছেন মোদিজি, যার জন্য আজকে পাকিস্তান পঙ্গু হয়ে গেছে। এবং আমাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে যেটা আমাদের অমরেন্দ্র স্যার বললেন, যে পাকিস্তানে পিওকে এবং আমাদের বালুচিস্তানের দিকটা, সেখানে আমরা প্রচুর আর্থিক দিক থেকে লাভবান হতে পারি যদি এই দেশকে আক্রমণ করে হোক বা যেভাবে হোক পাকিস্তানকে যদি আমরা 4 টুকরো করে আমাদের অংশটা আমরা নিতে পারি, তাহলে আমি মনে করব আমি আমার দেশে সব থেকে বড় আমরা পাওনা পেয়ে গেছি। যে আমাদের দেশ, যে ভারত, অখণ্ড ভারতের যে মানচিত্রটা সেটা আবার হয়তো যুক্ত হয়ে যাবে, এটাই আমি মনে করি। তো সুতরাং আমাদের দেশকে একতার সাথে, যে এই লাদাখ যে পিওকে চলে গেছিল, সেগুলোকে যাতে আমরা আনতে গিয়ে প্রধানমন্ত্রী এখন যদি এই স্টেপটা নেয়, অবশ্যই আমরা খুব খুশি হব। এইটাই হচ্ছে আমাদের এখন চাওয়া পাওয়া। তো আশা করি যে প্রধানমন্ত্রী কাউকে নিরাশ করবে না, খুব তাড়াতাড়ি তারা অ্যাকশন কিছু না কিছু, কারণ সমস্ত পার্টি, সমস্ত দল পাশে দাঁড়িয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি, খুব ভালো জিনিস। এই ভালো জিনিসের মধ্যে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে কিছু একটা রেজাল্ট দেখবো, এই আশা রাখছি।
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। তবে এখন গোটা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে যে কিভাবে এই আততায়ীদের বিরুদ্ধে বদলা নেবে কেন্দ্র সরকার, সেই দিকেই কিন্তু চোখ রয়েছে গোটা দেশে। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। জয় হিন্দ।